ওকে, রেকর্ড করতেছি। আমার অডিও ঠিকমতো রেকর্ড হচ্ছে কিনা জানি না, বাট হওয়ার কথা। সো লেটস সি। আমরা আবার শুরু করি। সো নিউরাল এনএলপি হচ্ছে গত ১০-১২ বছর থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমাদের মেইন টেকনোলজি। আমাদের আ আমরা যা কিছু করি সবকিছু হচ্ছে এখন নিউরাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আন্ডারে পড়ে। আ ইভেন যখন নিকোলভ তার ওই ওয়ার্ড টু ভেক টেকনোলজিটা বানাইছিল সেটাও নিউরাল এনএলপি এর আন্ডারে পড়ে। এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আমরা কথা বলতেছি এগুলাও নিউরাল এনএলপি এর আন্ডারে পড়ে। এগুলো সবকিছু হচ্ছে নিউরাল এনএলপি আ বাচ্চা-কাচ্চা। তো নিউরাল এনএলপির ২ টা টেকনোলজি গত ১০ বছরে এই পৃথিবীতে খুব বিখ্যাত ছিল। ২ টা টেকনোলজি হচ্ছে আ খুবই পপুলার ছিল যারা এগুলো নিয়ে কাজ করত। আ এবং তার মধ্যে ১ম টা যেটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এটা অ্যারাউন্ড ২০১৩-১৪ সাল থেকে শুরু করে ২০১৮-১৯ পর্যন্ত ইট এনজয়েড আ ভেরি আ লাইক ম্যাসিভ অ্যামাউন্ট অফ অ্যাটেনশন। আর তারপর যে টেকনোলজিটা আসছে সেই টেকনোলজিটার নাম হচ্ছে ট্রান্সফর্মার। এখন ব্যাপার হচ্ছে যে এইটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স না বা এরকম কোনো কোর্স না। কাজেই এই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা ট্রান্সফর্মার আসলে আ তার ভেতরে কি টেকনোলজি কাজ করতেছে সেইটা আমার দেখার বিষয়। অ্যাজ আ কম্পিটিশন লিঙ্গুইস্ট আমরা এইগুলাকে আমরা টুল হিসেবে ব্যবহার সর্ট অফ লাইক তুমি যেরকম কম্পিউটারের কিবোর্ডটাকে টুল হিসেবে ব্যবহার করো বা মাউসটাকে টুল হিসেবে ব্যবহার করো, এটার ভেতরে কিভাবে জিনিসটা কাজ করতেছে সেটা নিয়ে তোমার জানার প্রয়োজন নাই। একইভাবে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং ট্রান্সফর্মার এই ২ টা টেকনোলজি আমরা ব্যবহার এবং মানে এই ২ টার ব্যবহার এবং এই ২ টার আ কি প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। বাট এগুলোর ভেতরের সায়েন্স নিয়ে আমরা খুব একটা কথাবার্তা বলব না। আমরা জাস্ট জিনিস ২ টা কি জিনিস সেটা জানবো এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং একটুখানি এর ইতিহাস সম্পর্কেও হয়তো জানব। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা যেকোনো ধরনের নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আসলে আ এগেইন এটা একটা কম্পিউটার প্রোগ্রাম। যে কম্পিউটার প্রোগ্রামটা অনেক কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে। এবং এইটা বানানোর পেছনে এটাকে নিউরাল নেটওয়ার্ক বলা হয়। কারণ এই প্রোগ্রামটার প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা একক দেখতে হচ্ছে আমাদের মস্তিষ্কের কোষের মতো। তোমরা আ যদি হাই স্কুল লেভেল বায়োলজি পড়ে আসো তাহলে বাম পাশের যে ছবিটা দেখতেছো, এই ছবিটা হয়তো তোমরা দেখে আসছো। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা কোষ। এটাকে বলা হয় নিউরন। এই নিউরনটার কাজ হচ্ছে অন্যান্য আশেপাশের অন্যান্য নিউরন থেকে তথ্য নিয়ে আসা বা সিগন্যাল নিয়ে আসা। তারপর তার যে নিউক্লিয়াসটা আছে তার মধ্যে সে তথ্যটা প্রসেস করা। তারপর সেই তথ্যটা ওই অ্যাক্সন এবং সিনাপসের সাহায্যে পরবর্তী নিউরন গুলাকে পাঠায় দেয়। নিউরাল নেটওয়ার্ক এই জিনিসটার মতোই একটা আর্টিফিশিয়াল জিনিস। যার কাজ হচ্ছে আমরা যেভাবে প্রবলেম সলভ করার চেষ্টা করি, সেরকম ভাবে প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করা বা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করার জন্য একটা খুব স্পেশাল ধরনের নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। সেইটাকে বলা হয় আ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরএনএন। কারণ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সিকোয়েন্স ক্যাপচার করতে পারে ভালো। সিকোয়েন্স মানে হচ্ছে ধরো একটা শব্দের পর তুমি আরেকটা শব্দ বসাইতেছো। এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা তুমি যদি সিকোয়েন্স মেইনটেইন না করো, তাহলে আমাদের ব্রেইন কিন্তু ক্যাপচার করতে পারবে না। তুমি যদি বলো I eat rice এর বদলে রাইস ইট আই, তাহলে কিন্তু একটা সিম্পল ব্রেইন মানে তোমার ব্রেইন কমপ্লেক্স অনেক। সো তুমি হয়তো এটাকে নিজের মধ্যে সাজায় গুছিয়ে নিতে পারো। বাট একটা সিম্পল ব্রেইন তুমি যদি সিকোয়েন্সটা ঠিকঠাক মতো ক্যাপচার না করো তাহলে কিন্তু আমাদের আ এই ব্রেইন এই অর্থগুলা ক্যাপচার করতে পারে না, ধরতে পারে না। সো কম্পিউটারও কিন্তু এরকম একটা বোকা যন্ত্র, রাইট? কাজেই আমাদের ব্রেইনের চেয়ে অনেক, অনেক বোকা যন্ত্র। কাজেই কম্পিউটারের জন্য যদি আমরা এরকম কোন একটা আ প্রোগ্রাম বানাই যে হচ্ছে ভাষা শিখার চেষ্টা করবে, সেই প্রোগ্রামটা যদি সিকোয়েন্স ক্যাপচার করতে পারে যে কার পরে কে বসলে সঠিক হবে, তাইলে তার জন্য খুব ভালো। সো নরমাল যে নিউরাল নেটওয়ার্ক গুলা আমরা বিভিন্ন সময় ডিজাইন করছি, আমরা ইঞ্জিনিয়াররা, তার বেশিরভাগ গুলাই এই সিকোয়েন্সটা ঠিকঠাক মতো ধরতে পারে না। একটা নিউরাল নেটওয়ার্ক আছে, এক ধরনের নিউরাল নেটওয়ার্ক আছে যারা হচ্ছে এই সিকোয়েন্সটা ঠিকঠাক মতো ধরতে পারে। তাদেরকে বলা হয় রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ আমরা টেকনোলজি কিভাবে আগাচ্ছে? টেকনোলজি আগাচ্ছে হচ্ছে ১ম এ
আমাদের কাছে আছে কিছু নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্ক গুলো আমাদের ব্রেইন যেরকম কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে, সেরকম অনেক ধরনের কমপ্লেক্স প্রবলেম তারাও সলভ করতে পারে। কারণ আমাদের ব্রেইনের যে একক কোষগুলো আছে, নিউরাল নেটওয়ার্কের একক গুলাও অনেকটা সেইটার মতো করে বানানো। কোষের মতো এত জটিল না, কারণ কোষ তো বায়োলজিক্যাল জিনিস, অনেক জটিল। এত জটিল না। এটা যেহেতু আর্টিফিশিয়াল জিনিস, এটা একটু কম জটিল। বাট তারপরেও সে মোটামুটি অনেক প্রবলেম সলভ করতে পারে। এগুলাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। যেটা সে পারে না, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ইনফরমেশন সে ক্যাপচার করতে পারে। শব্দের পরে শব্দ বসায় যে একটা অর্থবোধক বাক্য তুমি তৈরি করবে, এইটা নরমাল নিউরাল নেটওয়ার্কের জন্য কঠিন। একটা স্পেশাল ধরনের নিউরাল নেটওয়ার্ক সেটা পারে, সেটাকে বলা হয় রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এর একটা ছোট্ট ইতিহাস ওখানে দেয়া আছে। ইতিহাসটা তোমরা পড়তে পারো। ইতিহাসটা আহ কিছুই না, জাস্ট কোন সালে জিনিসগুলো আবিষ্কার হয়েছে। কেউ কিছু বলতেছো? ওকে। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের আইডিয়াটা 1986 সালে প্রথম দেন আমেরিকান আহ, বিজ্ঞানী ডেভিড রুমেলহার্ট। উনি কম্পিউটার বিজ্ঞানী না, উনি অ্যাকচুয়ালি লাইক ওই কগনিটিভ সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট সর্ট অফ। সো 1986 সালে তিনি এই আইডিয়াটা দেন যে নর্মাল নিউরাল নেটওয়ার্ক তো পারে না, কাজে তাকে কিভাবে ইমপ্রুভ করলে আমি আহ, এই সিকোয়েন্সিয়াল ইনফরমেশন ক্যাপচার করতে পারি। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নামের একটা টেকনিক উনি ইন্ট্রোডিউস করেন, কমপ্লিটলি থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে এটা আসলেও ব্যবহার করা যাবে কি যাবে না, এই ধরনের জিনিসপত্রগুলো দেখার মতো সুযোগ সুবিধা 1986 সালে ছিল না। উনি জাস্ট গাণিতিক ভাবে, থিওরিটিক্যালি 1986 সালে এটা ইন্ট্রোডিউস করেন। 1991 সালে তার এই গবেষণা, 86 সালে রুমেলহার্টের এই গবেষণার একটা বিশাল ত্রুটি আহ, আবিষ্কার করেন হচ্ছে সেপ হকরাইটার বলে একজন জার্মান বিজ্ঞানী। এবং সেই ত্রুটিটা উনি সমাধান দেন 1995 সালে। এই 1995 সাল পর্যন্ত এবং অ্যাকচুয়ালি 2001 সাল পর্যন্ত এই সমস্যা এবং সমাধানগুলো কমপ্লিটলি থিওরিটিক্যাল ছিল। আমরা প্র্যাকটিক্যাল জীবনে এগুলার ব্যবহার দেখি নাই, কিছুই দেখি নাই। 2001 সালে এসে আহ হকরাইটারের যে পিএইচডি স্টুডেন্ট ছিল ইয়র্গেন শ্মিট হুবার, সে এবং আরেকজন বিজ্ঞানী গার্স গার্স আর শ্মিট হুবার মিলে তারা প্রথমবারের মতো প্র্যাকটিক্যালি দেখাইলেন যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নর্মাল নিউরাল নেটওয়ার্কের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এবং এবং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের একটা ভ্যারিয়েশন এলএসটিএম, এলএসটিএম হচ্ছে এক একটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, সেগুলা ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ শেখা যায়। আমরা কম্পিউটারকে আমাদের নিজের ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ শিখাইতে পারি। 2001 সালে তারা এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাইল। চমৎকার। 2009 সালে এসে গ্রেভস এবং তার টিম দেখাইলেন যে এই এলএসটিএম নামের রিকারেন্স নিউরাল নেটওয়ার্কটা ব্যবহার করে আমরা হ্যান্ডরাইটিং রিকগনিশনের মতো কমপ্লেক্স কাজও করতে পারি। একটা কম্পিটিশন ছিল, যে কম্পিটিশন 2009 সালে ইগডার বলে, আইসিডিআর। এটা এখন আর কম্পিটিশনে, এটা একটা বড় কনফারেন্স হয়ে গেছে, সাইন্টিফিক কনফারেন্স। সেখানে তারা দেখাইলেন যে হ্যান্ডরাইটিং রিকগনিশনের মতো কমপ্লেক্স একটা কাজ এই রিকারেন্স নিউরাল নেটওয়ার্ক দিয়ে করা সম্ভব। তারপর 2013 সালে জেফ হিংটন এবং তার টিম দেখালেন যে স্পিচ রিকগনিশনের মতো একটা কমপ্লেক্স কাজও এটা দিয়ে করা সম্ভব। এবং 2014-15 সালের দিকে যত বড় বড় কোম্পানি ছিল তারা সবাই স্পিচ রিকগনিশনের জন্য এই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এলএসটিএম, এই জিনিসগুলো তারা ব্যবহার করা শুরু করে। এবং তখনই হচ্ছে, তোমাদের যদি কারো 10 বছর আগের স্মৃতি মনে থাকে হালকা পাতলা, 2014-15 সালের আগ পর্যন্ত আমাদের ফোনের যে গুগল অ্যাসিস্ট্যান্ট বা যে অ্যাপেল ফোনের সিরি বা স্যামসাং এর বিক্সবি তখন ছিলই না। এইগুলা এগুলো খুবই দুর্বল ছিল। জাস্ট কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর তারা ঠিকঠাক মতো ইয়ে করতে পারতো। তারা ঠিক মতো কথা বুঝতো না, কথা বলতে পারতো না। কিন্তু যখন 2014-15 সালে এই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কোম্পানিগুলো ব্যবহার করা শুরু করে, তখন এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট গুলা, এই গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, এরা অনেক বেশি ন্যাচারাল হয়ে গেল। তাদের সাথে কথা বললে তখন মনে হওয়া শুরু করলো যে আমি বুঝি আহ আরেকটা মানে ইন্টেলিজেন্ট এন্টিটির সাথে কথা বলতেছি।
বোকা-শোকা কিছুর সাথে কথা বলতেছেন। হ্যাঁ? সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এই জিনিসটাই আসলে আমাদের আ এই টেকনোলজিটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নামের এই টেকনোলজিটা আমাদেরকে এই সুবিধাটা দিল যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই পুরা জিনিসগুলো না অনেক বেশি ন্যাচারাল হয়ে গেল ২০১৩-১৪ সালের পর থেকে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট যে সিস্টেম গুলা ছিল, যে ২০১৩-১৪ আগে যেগুলা খুবই বোকা সিস্টেম ছিল, সেই সিস্টেম গুলা মোটামুটি স্মার্ট হওয়া শুরু করল। তারা তোমার প্রশ্নের উত্তর ভালোভাবে দেয়া শুরু করল। তারা তোমার সাথে এমনভাবে কমিউনিকেট করা শুরু করল যেন তোমার মনে হয় যে তারও একটা সেন্টিমেন্ট আছে। এমনভাবে আ তোমাকে আ চিঠি লিখে দেয়া শুরু করল বা তোমাকে আ যেমন ধরো তুমি এখন Gmail এ যদি ইমেইল লিখতে থাকো, তুমি দেখবা যে সে তোমাকে চমৎকার সাজেশন দেয়। পরের শব্দটা কি হইতে পারে বা পরের ৩ টা শব্দ কি হইতে পারে। এই জিনিস প্রত্যেকটা জিনিসই আসছে হচ্ছে এই ১৯৮৬ সালে রুমেল হার্ট যে টেকনোলজিটা থিওরিটিক্যালি ইন্ট্রোডিউস করছিলেন, সেটার প্র্যাকটিক্যাল ব্যবহারের কারণে। সেটার নাম হচ্ছে রিকারেন্ট নিউরাল। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দিয়ে আসলে কি ধরনের কাজ করা যায়? এখানে আ ৫ ধরনের কাজের কথা বলা হইছে। যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কি ধরনের কাজে ব্যবহার হইতে পারে। এই জিনিসগুলো আমি বানাইনি। এই জিনিসগুলো হচ্ছে এই কম্পিটিশন লিঙ্গুইস্টিক্স ফিল্ডের সবচেয়ে বড় লিজেন্ডদের একজন আন্দ্রেজ কারপাতি তার বানানো। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ১ম যে ধরনের কাজ করতে পারে সেটা খুব সিম্পল। সেটা হচ্ছে তাকে যদি একটা নন সিকোয়েন্সিয়াল ইনপুট দেয়া হয়, সে একটা নন সিকোয়েন্সিয়াল আউটপুট জেনারেট করতে পারে। সিকোয়েন্সিয়াল আউটপুট মানে সিকোয়েন্সিয়াল ডেটা আর নন সিকোয়েন্সিয়াল ডেটা কি সেটা একটু বলি। নন সিকোয়েন্সিয়াল ডেটা হচ্ছে যে ডেটাটার মধ্যে কোনো সিকোয়েন্স নাই। অর্থাৎ যে ডেটার আ ১ম শব্দ দ্বিতীয় শব্দ ১ম শব্দের উপর ডিপেন্ড করে না বা আ ২য় এলিমেন্ট ১ম এলিমেন্টের উপর ডিপেন্ড করে না। ৩য় এলিমেন্ট ২য় এলিমেন্টের উপর ডিপেন্ড করে না। ৪র্থ এলিমেন্ট ১ম, ২য়, ৩য় এলিমেন্টের উপর ডিপেন্ড করে না। এগুলাকে আমরা বলি নন সিকোয়েন্সিয়াল ডেটা। যেমন একটা ছবি। একটা ছবি আসলে কি? ছবি হচ্ছে অনেকগুলা পিক্সেলের কম্বিনেশন। তোমরা সবাই শুনছো ব্যাপার। যে ছবি হচ্ছে অনেকগুলা ছোট পিক্সেল, ছোট ডট। অনেকগুলো ছোট ডটের কম্বিনেশন। ডট গুলার কালার চেঞ্জ করে, ডট গুলার ব্রাইটনেস চেঞ্জ করে, হিউ চেঞ্জ করে, শেড চেঞ্জ করে আমরা ছবিটাকে আ ইয়ে করতে পারি, মডিফাই করতে পারি। হ্যাঁ? সো ছবি হচ্ছে একটা নন সিকোয়েন্সিয়াল ডেটা। কারণ তার কোন একটা পিক্সেল তার আশেপাশের কোন পিক্সেলের উপর নির্ভর করে না। একটা পিক্সেল ইন্ডিপেন্ডেন্ট একটা ইনফরমেশন। কিন্তু একটা ভিডিও হচ্ছে সিকোয়েন্সিয়াল ইনফরমেশন। কারণ ভিডিওটার তুমি যখন একটা ভিডিও দেখতেছো, ভিডিও তোমার সামনে আসে ফ্রেম বাই ফ্রেম। প্রতি সেকেন্ডে ২৪ টা ফ্রেম, ৩০ টা ফ্রেম তোমার চোখের সামনে আসে একটা স্মুথ ভিডিওতে। এখন এই ২৪ নাম্বার ফ্রেমটা ২৩ নাম্বার ফ্রেমকে যদি ফলো না করে তাহলে ভিডিওটা কিন্তু স্মুথ হবে না। ভিডিওটা অ্যাকচুয়ালি ভিডিও হিসেবেই কাজ করবে। ২৪ নাম্বার ফ্রেমটা যদি ১৮ নাম্বার ফ্রেমের পরে না আসে, পুরা ভিডিওটা একটা বেড়াছেড়া লেগে যাবে। কাজেই ভিডিওর জন্য সিকোয়েন্স ইম্পোর্টেন্ট। ছবির জন্য সিকোয়েন্স ইম্পোর্টেন্ট না। ১ম ধরনের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যে ধরনের কাজ করতে পারে, তাকে যদি তুমি একটা ছবি দাও, সে হয়তো সেই ছবিটাকে ক্লাসিফাই করে দিতে পারে যে এই ছবিটা হচ্ছে বিড়ালের ছবি, এই ছবিটা হচ্ছে কুকুরের ছবি। অর্থাৎ তার ইনপুট আউটপুট কোথাও সিকোয়েন্স এর কোনো ইনফরমেশন। এটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ১ম ধরনের ব্যবহার। এই ব্যবহারটা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রয়োজন নাই, দরকার নেই। সো এইটার বিষয়ে আমরা আর আলাপ করি। এটা ল্যাঙ্গুয়েজের সাথে এটার কোনো কানেকশন নেই। আমাদের কানেকশন আছে পরের চারটে। আমি ডান থেকে বামে আসি। কারণ পপুলারিটির বিচারে আ এগুলো ইম্পোর্টেন্ট বেশি। সর্বডানের যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে মেনি টু মেনি রিকারেন্স নিউরাল নেটওয়ার্ক। যেখানে ইনপুটে একটা সিকোয়েন্স দেয়া হয়। ইনপুটে একটা ভিডিও দেয়া হইতে পারে বা ইনপুটে একটা সেন্টেন্স দেয়া হইতে পারে। সেন্টেন্সও একটা সিকোয়েন্সিয়াল ডেটা। কারণ সেন্টেন্সের ৪র্থ শব্দটা যদি তুমি ২য় শব্দের আগে নিয়ে চলে যাও, সেটার ইনফরমেশন চলে যাবে। সো সিকোয়েন্স মেইনটেইন করা সেন্টেন্সও ইম্পোর্টেন্ট। সো লাস্টের যে আর্কিটেকচারটা এটার নাম হচ্ছে মেনি টু মেনি আর্কিটেকচার, যেটার ইনপুট এবং আউটপুটের সাইজ সমান। ইনপুটে যদি তুমি একটা ১০ শব্দের বাক্য দাও, আউটপুটেও তোমার ১০ টা আ আউটপুট জেনারেট হবে।
এইটা ব্যবহার করা হয় ধরো তোমার পার্টস অফ স্পিচ ট্যাগিং এর জন্য। তোমাকে আমি বললাম যে এই নাও একটা বাক্য। এখানে ১০ টা শব্দ আছে। এই ১০ টা শব্দের প্রত্যেকটা শব্দের আ কোনটার পজ ট্যাগ কি হবে সেটা একটু আমাকে বলো। তোমার কাছে যদি এরকম একটা রিকারিং নিউরাল নেটওয়ার্ক থাকে, তুমি তাকে এই ১০ শব্দের বাক্যটা দিয়ে দিবা। সে প্রত্যেকটা শব্দের জন্য পজ ট্যাগ তোমাকে বের করে দিবে। এই ধরনের কাজে এই ধরনের নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা। দ্বিতীয় ধরনের পপুলার নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে ৩ নাম্বারটা যেটা দেখাচ্ছি। এইটার কাজ হচ্ছে তোমার ক্লাসিফিকেশন বলা। ধরো আমি তোমাকে বললাম যে এই নাও একটা ইমেইল, এই ইমেইলটা স্প্যাম নাকি নট স্প্যাম এটা তুমি আমাকে আ আইডেন্টিফাই করে দাও। অর্থাৎ তার ইনপুটটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ডেটা, একটা সেন্টেন্স বা একটা ভিডিও। আ আউটপুটটা হচ্ছে কোন একটা ক্লাস। এটা কি স্প্যাম নাকি নট স্প্যাম? এটা কি আ ধরো তোমার ভালো কমেন্ট নাকি মন্দ কমেন্ট? ধরো তোমার কাজ হচ্ছে Facebook এ বসে কমেন্ট আইডেন্টিফাই করা। যে কেউ যদি খারাপ কমেন্ট করে, গালিগুলি দেয়, তুমি সেই কমেন্টটা ব্লক করে দিবা। যদি ভালো কমেন্ট হয় তুমি পাস করাই। সো তোমার কাছে যদি এরকম একটা আর্কিটেকচার থাকে, নিউরাল নেটওয়ার্ক থাকে, যাকে একটা সেন্টেন্স দিলে সে সেটা আইডেন্টিফাই করতে পারে যে এটা কি ভালো কমেন্ট নাকি গালাগালি কমেন্ট। তাইলে তুমি খুব সহজে এই কাজগুলা করতে পারবে। সো এই ধরনের আর্কিটেকচারের কাজ হলো এইসব কাজটা। বাট এইগুলা কোনটাই আ অ্যাকচুয়াল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে ৪ নাম্বারটা। ৪ নাম্বারটা হচ্ছে কেউ একজন হাত উঠাইছে। নজিয়া, গো অ্যাহেড। হুম, হুম। এইটার কথা বলতেছো? এইটা? এইটা না এইটা? কোনটা? এইটা অর এইটা। ৪ নাম্বারটা আর ৫ নাম্বার। কোনটার কথা বলছো? হ্যালো? আচ্ছা। লাস্টেরটার আগেরটার আলাপ হ্যাঁ, লাস্টেরটার আগেরটার আলাপ মাত্র শুরু করলাম। আমি ব্যাখ্যা করি। তো লাস্টেরটার আগেরটা যেটা, এইটাতে ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা সমান হওয়ার কোন দরকার নেই। এই আর্কিটেকচারটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত আর্কিটেকচার। এই আর্কিটেকচারটা সবচেয়ে পাওয়ারফুল আর্কিটেকচার। এখানে তুমি ইনপুটেও দিবা একটা সিকোয়েন্স, আউটপুটেও পাবা একটা সিকোয়েন্স। ইনপুটের সাইজ, আউটপুটের সাইজ সমান হওয়ার কোন দরকার নেই। এটা কোন ধরনের কাজে ব্যবহার হতে পারে? এটা হতে পারে মেশিন ট্রান্সলেশন এর কাজে। ধরো তুমি একটা স্প্যানিশ ভাষার বাক্য দিছো, সেটাকে তোমার ফ্রেঞ্চে ট্রান্সলেট করতে হবে। স্প্যানিশের বাক্যের সাইজ আর ফ্রেঞ্চের বাক্যের সাইজ সমান হইতে হবে এমন কোনো গ্যারান্টি নাই। এই ধরনের আর্কিটেকচার এই কাজ করতে পারে। বা এটার তুমি ব্যবহার করতে পারো কোয়েশ্চেন অ্যান্সার বানানোর জন্য। তুমি হচ্ছে ইনপুটে দিবা হলো কোয়েশ্চেন, আউটপুটে বের হবে অ্যান্সার। বা এটা তুমি করতে পারো সামারাইজেশন এর জন্য। তুমি ইনপুটে দিবা হচ্ছে লম্বা টেক্সট, আউটপুটে বের হবে তার সামারি। সো প্রত্যেকটা আর্কিটেকচারের এরকম নিজস্ব কাজ আছে। আমরা মেইনলি ফোকাস করব এই লাস্টের ৩ টার উপরে। ১ম ২ টা আমাদের খুব একটা ইম্পোর্টেন্ট না। লাস্টের ৩ টা হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। আমি আবার ছোট্ট করে সাম আপ করি কোনটা কি কাজে লাগে। এই আর্কিটেকচারটা ৩ নাম্বার যে আর্কিটেকচারটা সেইটার কাজ হচ্ছে তুমি ইনপুটে যদি একটা সিকোয়েন্সিয়াল টেক্সট দাও, সে আউটপুটে কোন একটা নাম্বার দিবে বা কোন একটা ক্লাস দিবে। যেমন তুমি ইনপুটে যদি একটা ইমেইল দাও, সে তোমাকে জানাইতে পারবে ইমেইলটা স্প্যাম নাকি নট স্প্যাম। তুমি যদি ইনপুটে একটা Facebook কমেন্ট দাও, সে আউটপুটে হয়তো জানাইতে পারবে এটা কি অফেন্সিভ কমেন্ট নাকি এটা নন অফেন্সিভ কমেন্ট। তুমি যদি ইনপুটে আ তোমার কোন পরীক্ষার একটা কোয়েশ্চেন দাও, আ আ সরি কোয়েশ্চেন এর অ্যান্সার দাও, সে হয়তো আউটপুটে তোমার সেই কোয়েশ্চেনটা গ্রেড করে দিতে পারবে যে এটা ১০ এ কত পাইল? ৫ পাইল না ৬ পাইল না ৮ পাইল। হুম? এইটা। ৫ নাম্বারটা হচ্ছে তোমার সিকোয়েন্স ট্যাগিং এর কাজে ব্যবহার করা। তুমি ইনপুটে একটা সেন্টেন্স দিলা, আউটপুটে তুমি সেই সেন্টেন্সের ওয়ার্ড গুলার পজ ট্যাগ পাইলা বা নেম এন্টিটি রিকগনিশন ট্যাগ পাইলা। এইসব ইনফরমেশন তুমি পাইলা। বাট সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই ৪ নাম্বার। এই ৪ নাম্বারটা দিয়ে অনেক কিছু করা যায়। ৪ নাম্বারটায় তুমি চাইলে ৪ নাম্বারটা ট্রান্সলেশন এর কাজে ব্যবহার করতে পারো। ৪ নাম্বারটা সামারাইজেশন এর কাজে ব্যবহার করতে পারো। কোয়েশ্চেন অ্যান্সারিং এর কাজে ব্যবহার করতে পারো। চ্যাটবট বানাইতে ব্যবহার করতে পারো। অনেক রকম কাজে তুমি ৪ নাম্বারটা ব্যবহার সো এই ৩ টাই আমাদের মেইন ফোকাস রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে এবং যারাই কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস এ এখন কাজ করে, ধরো মাস্টার্স বা পিএইচডি লেভেলে কাজ করতেছে, তাদেরকে এই আর্কিটেকচার গুলার মধ্যেই তারা এক্সপ্লোরেশন করে। এগুলোই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে কমন ৩ টা ভ্যারিয়েশন।
সো তোমাদের জাস্ট জানা দরকার যে কোন কাজের জন্য কোনটা আমরা ব্যবহার করা আমাদের জন্য যুক্তি। সো এই জিনিসগুলো আমরা ব্যবহার করলাম। এগেইন এটার ভেতরে কিভাবে গণিত কিভাবে কাজ করে এটার বা এটার ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে সেই ডিটেইলে আমরা যাব। জাস্ট আমরা বোঝার চেষ্টা করব যে কোন ধরনের কম্বিনেশন লিঙ্গুইস্টিকস এর কাজ কোনটা দিয়ে আমরা সলভ করতে পারি। নাইস। তো যেটা বলতেছিলাম যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ২০১৮ ১৭-১৮ পর্যন্ত খুব পপুলার জিনিস ছিল। চমৎকার কাজ করত এবং এখন তার পপুলারিটিতে একটু ভাটা পড়লেও আমরা এখনো প্রচুর ব্যবহার করি এই জিনিসটা। কারণ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার গুলা বা এই প্রোগ্রাম গুলা মোটামুটি ব্যবহারযোগ্য। মানে এগুলার ধরো খুব বেশি পাওয়ারফুল কম্পিউটার লাগে না। আ এগুলা মোটামুটি ফাস্ট কাজ করে। প্রোগ্রাম গুলা বেশ ফাস্ট রান করে। সো সবকিছু মিলায়ে এটা সবাই ব্যবহার করতে পারে আরকি। ধরো এটা একজন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একজন মানুষ তার ফোনে যেমন ব্যবহার করতে পারবে, সেরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কেউ একজন তার সুপার কম্পিউটারে এটা ব্যবহার করে। সো এটা মোটামুটি বেশ ভালো একটা ইনোভেশন ছিল। কিন্তু এর পরবর্তী যে ইনোভেশনটা ছিল, সেই ইনোভেশনটার নাম হচ্ছে ট্রান্সফর্মার। Google যে কোম্পানিটা তার একটা শাখা আছে Google Brain এবং ইউনিভার্সিটি অফ টরন্টো নামে একটা ইউনিভার্সিটি আছে। এদের কম্বিনেশনে একটা রিসার্চ টিম ছিল। আশিস ওয়াসওয়ানি তার মেইন ইয়ে। এখানে পেপারটা লিংক করা আছে। পেপারটা আমি আ বলব না কাউকে পড়তে, বাট কারো যদি মনে চায় পেপারটা দেখার জন্য, সে চাইলে এটা দেখতে পারে। সো এই পেপারটা তারা ২০১৭ সালে যখন পাবলিশ করে, আ পেপারটার নাম হচ্ছে "অ্যাটেনশন ইস অল ইউ নিড"। সেখানে তারা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের পরবর্তী ইমপ্রুভড একটা আর্কিটেকচার প্রোভাইড করে যার নাম হচ্ছে ট্রান্সফর্মার। নাও এই ট্রান্সফর্মার মডেলটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যে কাজগুলো পারত, সেই কাজগুলাই সে পারে। ওই সামারাইজেশন সে করতে পারে। সে তোমার কোয়েশ্চেন অ্যানসারিং করতে পারে, সিকোয়েন্স ট্যাগিং করতে পারে। কিন্তু জাস্ট ওর চেয়ে ভালো। ওর চেয়ে বেটার পারফরম্যান্স, বেটার অ্যাকুরেসি তে। অর্থাৎ তুমি যদি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ওয়ালা কোন চ্যাটবটের সাথে কথা বলো, তাইলে তুমি দেখবা যে ও যে আর্টিফিশিয়াল এটা কিছুটা বোঝা যায়। তুমি বুঝতে পারবে। বাট তুমি যদি ট্রান্সফর্মার ওয়ালা কোন একটা চ্যাটবটের সাথে কথা বলো, ট্রান্সফর্মার ব্যবহার করে বানানো চ্যাটবটের সাথে কথা বলো, তাইলে তোমার কাছে মনে হবে যে এইটা অনেক ন্যাচারাল। তোমার সাথে অনেক স্মুথলি সে কমিউনিকেট করতে পারে। তোমার প্রশ্নের অ্যান্সার অনেক আ মানে অ্যাকুরেটলি সে দিতে পারে। বা তুমি ধরো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দিয়ে একটা ট্রান্সলেশন এর কাজ করলা, আর ট্রান্সফর্মার ব্যবহার করে একটা ট্রান্সলেশন এর কাজ করলা। তুমি দেখবা যে ট্রান্সফর্মার ব্যবহার করলে ট্রান্সলেশন এর কোয়ালিটি অনেক ভালো হয়। সো ট্রান্সফর্মার ২০১৭ সালে পাবলিশ করা পেপার ১৮ সালে সেইটা মোটামুটি আ চলে আসে, মানে বাজারে চলে আসে প্র্যাকটিক্যালি এবং মানুষজন এটা আস্তে, আস্তে ব্যবহার করা শুরু করে। এখন ট্রান্সফর্মার যদিও পারফরম্যান্স ওয়াইজ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এর চেয়ে ভালো, ট্রান্সফর্মারের কিছু সমস্যা আছে। তার মধ্যে একটা বড় সমস্যা হলো ট্রান্সফর্মার গুলো খুবই কমপ্লেক্স। এত বেশি কমপ্লেক্স যে এইটা আমাদের রেগুলার ব্যবহারযোগ্য কম্পিউটারে ব্যবহার করা খুবই জটিল। আমাদের ফোন বলো বা আমাদের আ পার্সোনাল কম্পিউটার বা পিসি বলো বা ইভেন তোমাদের ইউনিভার্সিটিতে যে কম্পিউটার গুলো আছে সেগুলোতেও ট্রান্সফর্মার সঠিকভাবে ব্যবহার করা খুবই জটিল। কাজেই আমাদের যেটা করতে হয় বড় কোম্পানির সাহায্যে এগুলো ব্যবহার করতে হয়। যেমন ChatGPT র কথা তোমরা সবাই শুনছো। আমিও অনেকবার বলছি। ChatGPT তুমি চাইলেই তোমার কম্পিউটারে নিয়ে এসে ব্যবহার করতে পারো। এটাকে তোমার ইন্টারনেটেই ব্যবহার করতে হবে। ইন্টারনেট ছাড়া তুমি এটা ব্যবহার করতে পারবে না তোমার কম্পিউটারে। ওই ইন্টারনেটে ওকে একটা প্রশ্ন করতে হয়। প্রশ্নটা ChatGPT র সার্ভারে যায়। ওই OpenAI নামে যে কোম্পানিটা ChatGPT ওন করে, মালিক যারা ChatGPT র, তার কাছে প্রশ্নটা যায়। ওইখানে অ্যান্সার জেনারেট হয়। তারপর সেটা তোমাকে পাঠানো হয়। জিনিসটা এভাবে কাজ করে। হ্যাঁ? আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক চাইলেই তুমি তোমার কম্পিউটারে নিয়ে আসতে পারতা। তুমি অফলাইনে ব্যবহার করতে পারো। তোমার ইন্টারনেট লাগতো না, কারো কাছে তোমার কোয়েশ্চেন পাঠানো লাগতো না। ট্রান্সফর্মার যদিও রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এর চেয়ে বেটার পারফরম্যান্স দেয়, কিন্তু ট্রান্সফর্মার তুমি তোমার নিজস্ব কম্পিউটারে আ ঠিকমতো ব্যবহার করতে পারবা। যারা ব্যবহার করতে পারে, যাদের কাছে হাই পারফরম্যান্স কম্পিউটার আছে, সুপার কম্পিউটার হ্যান-ত্যান এসব আছে, তাদেরকে তোমার কোয়েশ্চেন পাঠাইতে হবে। তাদের যদি দয়া হয় তাইলে তারা তোমাকে সেটার অ্যান্সার প্রোভাইড। সো ট্রান্সফর্মার যে আ প্রোগ্রামটা কম্পিউটার, এটাকে আমরা বলি আর্কিটেকচার। একটা জেনারেল পারপাস আ মডেল।
সো এই যে মডেলটা, এই মডেলটার একটা কমন নাম আছে। সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ মডেল। সো ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে মানে যেই ইয়ের উপরে ধারণার উপরে ভিত্তি করে আ ট্রান্সফর্মার জিনিসটা বানানো। ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে এমন একটা এন্টিটি বা এমন একটা টেকনিক বা এমন একটা প্রোগ্রাম যাকে তুমি পরপর n টা শব্দ যদি দাও, সে n+1 তম শব্দ প্রেডিক্ট করতে পারে। হ্যাঁ? আ ধরো তুমি বললা, "I want to go to ড্যাশ।" কোন একটা এন্টিটি, কোন একটা অস্তিত্ব যদি এই শূন্যস্থানটা পূরণ করতে পারে, তাইলেই আমরা তাকে বলি ল্যাঙ্গুয়েজ মডেল। তোমরা সবাই একেকটা ল্যাঙ্গুয়েজ মডেল। কারণ তোমরা সবাই শূন্যস্থান পূরণ করতে পারো। আমিও একটা ল্যাঙ্গুয়েজ মডেল। বাট আমরা সবাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা অর্গানিক্যালি এই জিনিসগুলা শিখছি। আমরা মানে আর্টিফিশিয়াল না। কিন্তু আমাদের এখানে আলাপের ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মডেল। আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে যখন কোন একটা কম্পিউটার প্রোগ্রাম এরকম আমাদের মতো করে শূন্যস্থান পূরণ করা শিখে ফেলে, তখন তাকে আমরা বলি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল। সো ল্যাঙ্গুয়েজ মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো ল্যাঙ্গুয়েজ মডেল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো আমি তোমাকে একটা ল্যাঙ্গুয়েজের একটা কাজ দিলাম। ল্যাঙ্গুয়েজ ডেটা অ্যানোটেশন এর কাজ দিলাম। কাজটা হচ্ছে পর্তুগিজ ভাষায় লেখা ইমেইলের স্প্যাম বা নট স্প্যাম তোমার অ্যানোটেট করতে হবে। এখন তুমি তো পর্তুগিজ ভাষা জানো না। তোমার জন্য তাইলে কাজটা কিন্তু জটিল হবে। তুমি করতে পারবা। তোমাকে পর্তুগিজ ভাষাটা শিখতে হবে। শিখে তারপর তোমার কাজটা করতে হবে। তো তোমার জন্য কাজটা কিন্তু সহজ না। তোমাকে ল্যাঙ্গুয়েজ শিখে তারপর করতে হবে। বাট আমি যদি একজন পর্তুগিজ মানুষকে এই কাজটা করতে দিই, তার জন্য কিন্তু কাজটা অনেক, অনেক সহজ। এখানেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলের গুরুত্ব। যে একটা ল্যাঙ্গুয়েজ মডেলকে তার ভাষার কোনো কাজ করতে দিলে সে খুব সহজে সেই কাজটা করতে পারে। একটা ল্যাঙ্গুয়েজ মডেলকে অন্য ভাষার কোনো কাজ যদি আমি করতে দেই, যে ভাষাটা সে পারে না, তাইলে সে কাজটা তার জন্য কঠিন। একই জিনিস কম্পিউটারের জন্য প্রযোজ্য। কম্পিউটার যদি ভাষাটা জানে, কম্পিউটারটা যদি ভালো একটা ল্যাঙ্গুয়েজ মডেল হয়, প্রোগ্রামটা যদি ভালো একটা ল্যাঙ্গুয়েজ মডেল হয়, তাহলে কাজগুলা সে অনেক সহজে করতে পারে। বাট প্রোগ্রামটা যদি ল্যাঙ্গুয়েজ না পারে, তাকে যদি ল্যাঙ্গুয়েজটা আমরা ঠিকমতো না শিখাই, তাহলে সে কাজগুলা করতে তার অনেক কাঠখড় পুড়াইতে হয়। কাজেই আমরা ২০০০ আ লাইক ১৫-১৬ র আগ পর্যন্ত কম্পিউটারকে ল্যাঙ্গুয়েজ শিখানোর চেষ্টা করতাম না। কম্পিউটারকে কাজ শিখানোর চেষ্টা করতাম। ২০১৪-১৫ র দিকে আইডিয়া যেটা আসলো যে, আচ্ছা এইভাবে মনে হয় কম্পিউটারকে কাজ শিখানোটা ঠিক হইতেছে না। এর চেয়ে আমরা কম্পিউটারকে ল্যাঙ্গুয়েজটা শিখাই, তাইলে কম্পিউটারের জন্য কাজগুলা শিখা অনেক সহজ হয়ে যাবে। সো তখন থেকেই মানুষজনের যে আইডিয়াটা আসলো যে, আমাদের এই আর্টিফিশিয়াল মডেল গুলাকে বা আর্টিফিশিয়াল কম্পিউটার গুলাকে আমরা মানুষের মতোই আগে কাজ না শিখায়ে আগে ভাষা শিখাবো। তারপর তাদেরকে আমরা কাজগুলা করতে দিব। তাইলে তারা কাজগুলা ভালো করতে পারবে। ওই আইডিয়া থেকেই ল্যাঙ্গুয়েজ মডেলের আইডিয়াটা আসছে যে কম্পিউটারকে আমরা আগে ভাষা শিখাইতে চাই। কম্পিউটার বা কম্পিউটার প্রোগ্রাম ওরা হবে ল্যাঙ্গুয়েজ মডেল। নাইস। তো ২০০০ আ ১৭-১৮ র আগ পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আমরা ব্যবহার করতাম, এগুলো হচ্ছে স্মল ল্যাঙ্গুয়েজ মডেল। খুব বেশি আ বড় ল্যাঙ্গুয়েজ মডেল না। খুব বেশি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ মডেল। বড় বলতে আমি বুঝাইতেছি যেগুলা তোমার ব্যবহার করতে পাওয়ারফুল কম্পিউটার লাগে। ২০১৭-১৮ আগ পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আমরা ব্যবহার করতাম, তারা বড় ল্যাঙ্গুয়েজ মডেল ছিল না। নরমাল ল্যাঙ্গুয়েজ। তাদেরকে আমরা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল না, তাদেরকে আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ মডেল। বাট ২০১৭-১৮ সাল থেকে যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলা আমরা ব্যবহার করা শুরু করলাম, সেই ল্যাঙ্গুয়েজ গুলাকে বলা হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কারণ এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলা অনেক কমপ্লেক্স হয়ে গেল। ২০১৭, ১৮, ১৯ সালের দিকে যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আসা শুরু করলো, এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলো অনেক কমপ্লেক্স, অনেক বড়। এগুলাকে ব্যবহার করতে হলে উই নিড ভেরি পাওয়ারফুল কম্পিউটারস। এদেরকে বিভিন্ন নামে ডাকে। প্রিটেন ল্যাঙ্গুয়েজ মডেল, প্রিটেন ফাউন্ডেশন মডেল, ব্লা, ব্লা, ব্লা। বাট সবচেয়ে কমন নাম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ। এই যে ট্রান্সফর্মার বা এই ধরনের জিনিসপত্র, এই চ্যাট জিপিটি বা এগুলো সব হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা ব্যবহার করে আমরা অনেক ফ্যান্টাস্টিক কাজ করতে পারি। তাই গত ৩, ৪, ৫ বছর থেকে অনেক, অনেক ফ্যান্টাস্টিক কাজ হচ্ছে যেগুলা ২০১৮ সালের আগে আমরা কল্পনাও করতে পারতাম না।
যেমন ইদানিং একটা নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসছে, যে মানুষজনের সাথে এতটাই ন্যাচারালি আলাপ করে যে ধরো তুমি তোমার বন্ধুর সাথে আলাপ করতেছো, বন্ধু একটা বেফাঁস কথা বলছে, তুমি চেতে গেলা যে আমার গালি দিচ্ছিস কেন? ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা না তোমার সাথে এইভাবে কথা বলতে পারে। মডেলটার নাম হচ্ছে ক্লড, CLAUDE, ক্লড। তাকে যদি তুমি গালি দাও তার সাথে আলাপ করার সময় সে এরকম মন খারাপ করে যে আমাকে গালি দিচ্ছ কেন? আমি তো একটা নরমাল কম্পিউটার প্রোগ্রাম। আমারে গালি দিলাম। সো এই ধরনের ফ্যান্টাস্টিক কিছু কাজকর্ম যেগুলো আজকে থেকে ৫-৬ বছর আগে আমরা কল্পনাও করতে পারতাম না। যেমন কিছু হারায় যাওয়া ভাষা আমরা এখন ট্রান্সলেট করা আস্তে, আস্তে শুরু করতে পারছি। যে ভাষাগুলো মানুষজন কথা বলতে পারত না মাঝে অনেকটা লম্বা সময়, সেগুলাকে আমরা ট্রান্সলেট করা শুরু করতে পারছি। এরকম অনেক ফ্যান্টাস্টিক জিনিসপত্র লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করা যাচ্ছে। সমস্যা একটাই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো এক্সপেন্সিভলি লার্জ। এত বড়, এত এক্সপেন্সিভ যে সবাই আমরা ব্যবহার করতে পারি। সো এখানে আমার কথা হলো এখন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলোর এই প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলা শুরু করবো। যে তাদের পপুলারিটি এবং তারা আসলে বড় বলতে আমি কি বোঝাচ্ছি সেইসব জিনিসপত্র নিয়ে কথা বলবো। বাট আমার পয়েন্ট হচ্ছে এখানে ১ম পয়েন্ট সেটা হলো যে একটা মানুষকে আমরা ভাষা কেমনে শিখাই বা একটা কম্পিউটার প্রোগ্রামকেই বা আমরা ভাষা কিভাবে শিখাই? তোমরা সবাই হচ্ছে ভাষা শিক্ষণ পড়ছো। তোমাদের কারিকুলামে সম্ভবত ভাষা কিভাবে শেখে সেটা নিয়ে তোমাদের পড়াশোনা। সো মানুষ যেভাবে ভাষা শিখে, মানুষ ইজ আ ভেরি কমপ্লেক্স বিইং। কম্পিউটারকে তো তুমি সেভাবে ভাষা শিখাইতে পারবা? কম্পিউটার তো বোকা, কম্পিউটার তো ডাম্ব। তাকে আমরা ভাষা কেমনে শিখাবো? আমি তো তোমাদের বললাম যে আমরা সবাই মানুষরা আমরা সবাই আমরা একেকটা ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা মাল্টিলিঙ্গুয়াল মডেল ইভেন। আমি হচ্ছে ধরো বাংলা পারি, ইংরেজি পারি, তারপর হচ্ছে হিন্দি পারি, আমি অল্প বিস্তর আরবি পারি, আমি অল্প বিস্তর স্প্যানিশ পারি। তোমরাও এরকম একেকজন মাল্টিপল ভাষা পারো, রাইট? সো তোমরা একেকটা হচ্ছে ভালো, ভালো ল্যাঙ্গুয়েজ মডেল। বাট এই ল্যাঙ্গুয়েজ গুলো তোমরা শিখছো কিভাবে? তোমরা পড়াশোনা করে, পড়তে, পড়তে, ব্যবহার করতে, করতে শিখছো। এবং তোমাদের ব্রেইন গুলা অনেক কমপ্লেক্স। তুমি যখন এই জিনিসগুলো পড়ছো তখন এই ভাষাটা তোমরা শিখতে পারছো। ভাষার গ্রামার ব্যবহার করে শিখছো, তাতে মানুষজনের সাথে কথা বলে শিখছো, অনেক রকম টেকনিক ব্যবহার করে। এখন চিন্তা করো আমার কাছে একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা ল্যাঙ্গুয়েজ পারে না। তাকে আমার ল্যাঙ্গুয়েজ শিখাইতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখায় তাকে ল্যাঙ্গুয়েজ মডেল বানাইতে পারতে হবে। তো সে কি পারে? সে বেসিক্যালি কিছুই পারে না। তাকে ল্যাঙ্গুয়েজ আমি কিচ্ছু শিখাইনি আর। ওকে? তাকে আমি ল্যাঙ্গুয়েজ শিখাবো কিভাবে? এটা হচ্ছে আমাদের ১ম চ্যালেঞ্জ। আমরা এটা এস্টাবলিশ করছি যে ল্যাঙ্গুয়েজ শিখাইলে তার জন্য এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজকর্ম করা সোজা। এটা আমি মেনে নিছি সবাই। আমরা সবাই মেনে নিছি। কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে শিখাবো কেমনে? তো কম্পিউটারকে যেকোনো কিছু শিখানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে কম্পিউটারকে অনেক, অনেক এক্সাম্পল দিয়ে মানুষকে শেখানোর একটা সহজ উপায় হচ্ছে এক্সাম্পল দিয়ে শেখানো। আমরা এটা শুনছি সবসময়। বাট কম্পিউটারের জন্য বেসিক্যালি এইটা ছাড়া, এইটা ব্যতীত আর কোন ভালো সলিউশন নাই। কম্পিউটারকে অনেক, অনেক এক্সাম্পল দিয়ে শিখাইতে পারবে। কাজেই একটা কম্পিউটার প্রোগ্রামকে ল্যাঙ্গুয়েজ মডেল বানানোর স্টেপ নাম্বার 1 হচ্ছে অনেক, অনেক এক্সাম্পল কালেক্ট করা। অনেক, অনেক মানে আসলে অনেক, অনেক মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ সেন্টেন্সেস কালেক্ট করা। তারপর কম্পিউটারকে এইগুলা দেখানো। যে এই দেখো এইটা, এটা এরকম। তাকে যত বেশি এক্সাম্পল তুমি দেখাবা সে তত বেশি শিখবে। মানে খুবই লিনিয়ার ধরনের একটা জিনিস। মানুষকে কিন্তু তুমি এত এক্সাম্পল দিয়ে শেখানো লাগে না। ইভেন একটা ছোট বাচ্চা ধরো আগুনে হাত দিয়ে যদি হাত পুড়ায় ফেলে, সে আর সহজে কিন্তু আগুন বা নট ইভেন আগুন, কোন লাল জিনিসে সে ঠিকমতো হাত দিবে না। মানুষকে শিখাইতে তোমার অনেক, অনেক এক্সাম্পল প্রয়োজন হয় না। অল্প কিছু এক্সাম্পলই যথেষ্ট। বিকজ মানুষ কমপ্লেক্স ন্যাচারাল একটা এন্টিটি। বাট কম্পিউটার যেহেতু একটা বোকা প্রোগ্রাম, তাকে আমার অনেক, অনেক, অনেক এক্সাম্পল দিয়ে শিখাইতে হবে। ব্যাপার হচ্ছে এই এক্সাম্পল গুলা কেমন এক্সাম্পল হয়? আমি তাকে ভাষা শিখাইতে চাই, রাইট? তো ভাষা শেখানোর জন্য আমাদের যখন মানুষ হিসেবে আমরা ভাষা শিখি, তখন কি, কি ধরনের পরীক্ষা আমরা ফেস করি? কেউ একজন মনে হয় হাত উঠেছে। বিধান সরকার বলেন। হুম, হুম। ভেরি গুড কোয়েশ্চেন।
কম্পিউটারকে যখন আমি মিলিয়ন এক্সাম্পল দেই, তার তো একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। যে মানে একদম 0, মানে তার তো বুদ্ধিশুদ্ধি নাই। সে জিনিসটা কোথা থেকে পাবে? শুরুর বুদ্ধিটুকু তার কোত্থেকে পাবে? একটা মানুষের বাচ্চা, ধরো একটা ৬ মাস বা ১ বছরের বাচ্চা, তারও তো কিছুটা হইলেও বুদ্ধি আছে। তো কম্পিউটার সেটা কোত্থেকে পাবে? ওয়েল, কম্পিউটার ম্যাথস করতে পারে। কম্পিউটার ভাষা না বুঝলেও কম্পিউটার ক্যান ডু গণিত। সে হচ্ছে যোগ বিয়োগ করতে পারে। সো কম্পিউটারের ১ম মানে ইনিশিয়াল যে স্মার্টনেসটা বা বুদ্ধিটা, সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধি। তার ভাষা বুঝার বুদ্ধি নেই, বাট তার গাণিতিক বুদ্ধি কিন্তু আছে। তাকে যে আমি ওই যে কম্পিউটার প্রসেসরটা আছে তার, সেটার মধ্যে গাণিতিক বুদ্ধি আছে। তো সে যেটা করে সেটা হচ্ছে ভাষাটাকে সে নাম্বারের দিকে নিয়ে যায়। তোমরা অলরেডি, আমি তোমাদের মিড টার্মের না মিড টার্মের পরে আমি তোমাদের পড়াইছিলাম না যে এই কারণেই কম্পিউটার হচ্ছে ভাষাকে নাম্বারের দিকে নিয়ে যায়। কারণ কম্পিউটার নাম্বার পারে, সে যোগ বিয়োগ করতে পারে, তার গণিত পারার ক্ষমতা আছে। তো সে যেটা করে এই গণিত পারার ক্ষমতাটা ব্যবহার করে ভাষাকে কাটতে পারে। এই কারণেই যেকোনো ভাষা ইনফরমেশন, এই লাখ সেন্টেন্স এগুলোকে সে নাম্বারে নিয়ে যায়। নাম্বারে নিয়ে গেলে নিয়ে গিয়ে ওই নাম্বার থেকে সে প্যাটার্ন গুলা শেখার চেষ্টা করে। হুম, বুঝা গেছে? রাইট। সো যেটা বলতেছিলাম সেই আলাপ ব্যাপারটা বলছি যে আমরা যখন কোন একটা ভাষা শিখি, মানুষ, কম্পিউটার না। আমরা যখন কোন একটা ভাষা শিখি, ধরো আমাদের সবার মাতৃভাষা বাংলা, আমরা সবাই সেকেন্ডারি ভাষা হিসেবে ইংরেজি শিখছি। তো এই যে ইংরেজি যখন শিখছি, তখন স্কুলে আমাদের ইংরেজি পরীক্ষা দিতে হয়েছে যে আমরা আসলে ইংরেজি পারি কিনা, সেইটা আমাদের পরীক্ষা দিতে হতো। তো সেই পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আমাদের ফেস করতে হতো, রাইট? তোমরা সবাই বিভিন্ন সময় অনেক রকম প্রশ্ন ফেস করে আসছো। এমন একটা প্রশ্ন বলো, যে প্রশ্নটা, এমন ধরনের প্রশ্ন যেটা তোমরা লিটারেলি ক্লাস 1 থেকে শুরু করে আই ডোন্ট নো ক্লাস 12 পর্যন্ত সব জায়গায় এই প্রশ্নটা তোমরা দেখছো। ইটস এ ভেরি ইজি প্রশ্ন, ইজি ধরনের প্রশ্ন, কিন্তু এটা তোমার ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো টেস্ট করতে পারে। এমন কি ধরনের প্রশ্ন তোমরা আজীবন দেখে আসছো বলো তো? কয়েকজন। ক্লাস 1 এ প্যারাগ্রাফ রাইটিং করছো তুমি? 3-4 থেকে শুরু করছো। বাট আরেকটু কম বয়সে ফিল ইন দ্য গ্যাপস। এটা কে বলছে? দিশা? হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস। চিন্তা করো, ফিল ইন দ্য গ্যাপস কিন্তু তুমি একদম কিন্ডারগার্টেন লেভেল থেকে দেখা। কিন্ডারগার্টেন লেভেলে একটা বলের ছবি দিয়ে পাশে একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকে যে এটা কি লেখো। BALL, বল। একদম ছোট বয়স থেকে তোমরা কিন্তু ফিল ইন দ্য গ্যাপস করতে করতে বড় হয়েছো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টাইপ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং টুল। তুমি যখন কারেক্টলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারো, তার মানে তুমি ওই ব্ল্যাঙ্কে যে শব্দটা বসাইতেছো এটার মানে তুমি জানো, এবং এই শব্দটা যে এই সিকোয়েন্সে ফিট করে এটাও তুমি জানো। অর্থাৎ তুমি জানো যে ল্যাঙ্গুয়েজটা কিভাবে সিম্যান্টিক্যালি এবং সিনট্যাকটিক্যালি কাজ করে। ইফ ইউ ক্যান কারেক্টলি ডু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই কারণেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আজীবন ধরে তোমরা দেখে আসতেছো। ভবিষ্যতে তোমরা ওই আইএলটিএস বা টোফেল পরীক্ষা যদি দাও, ওইখানে যাও দেখবা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সব জায়গায় আছে। সো বিজ্ঞানীরা যেটা করবেন, তারা হচ্ছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কে একটা মানে আইডিয়াল লার্নিং টুল হিসেবে নিলেন কম্পিউটারকে শেখানোর জন্য। তারা যেটা করলেন, কম্পিউটারকে লাখ এক্সাম্পল দেখাইলেন, দেখায় কম্পিউটারকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিলেন। কম্পিউটারটা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা শিখে গেল, কম্পিউটার শুরুর দিকে ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একেবারেই করতে পারতেছে, কিন্তু যত এক্সাম্পল সে দেখতেছে তত তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করার ক্যাপাসিটি বাড়তেছে। সে তত ভালোভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারে। হ্যাঁ? তো যখন লাখ কোটি সেন্টেন্স সে দেখে ফেলছে, তখন দেখা গেল সে খুব ভালোভাবে এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা শুরু করছে। তখন মানুষজন বুঝতে পারলো যে এখন ও ল্যাঙ্গুয়েজটা তার মানে শিখে গেছে, বিকজ দ্যাটস হাউ আওয়ার থিওরি ওয়ার্ক। কাজে ওকে দিয়ে আমরা এখন ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের কাজ করাইতে পারি। ও এখন একটা ল্যাঙ্গুয়েজ মডেল হয়ে গেছে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কে অনেক নামে ডাকা হয়। একটা খুব কমন নাম হচ্ছে মাস্ক ল্যাঙ্গুয়েজ মডেলিং। মানে হচ্ছে তোমার একটা সেন্টেন্সের মধ্যে কিছু শব্দ আমি মাস্ক করে দিব। মাস্ক করে দিব মানে হাইড করে দিব, লুকায় দিব। কম্পিউটারের কাজ হচ্ছে এই লুকানো গুলাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। জাস্ট নরমাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি যেরকম। কম্পিউটারকে যখন শেখানো হয় বিভিন্ন ট্রিকারিও করা হয়। যে অনেক সময় হচ্ছে যেটা দিয়ে হাইড করা হচ্ছে সেখানে ট্রিক কোয়েশ্চেন করা হয় যে এখানে কোনো শব্দ ছিল না, তারপরেও তুমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন্ট্রোডিউস করছো। এরকম অনেক হাবিজাবি ট্রিকারিও করার চেষ্টা করা হয়। বাট ওভারঅল
যেটা দেখা গেছে কম্পিউটারকে যদি আমরা শূন্যস্থান পূরণ বা মাস্ক ল্যাঙ্গুয়েজ মডেলিং দিয়ে আমরা শিখাইতে পারি, তাহলে কম্পিউটার ভাষাটা বেশ ভালো ক্যাপচার করতে পারে। ইট টেকস টাইম, অনেক সময় লাগে, অনেক এক্সাম্পল ওর দেখা লাগে, বাট ইভেনচুয়ালি ইট ক্যান ডু দ্যাট। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ মডেল হয়ে যেতে পারে, সে নিজে থেকে একটা ল্যাঙ্গুয়েজ মডেল হয়ে যেতে পারে। এবং যে ট্রান্সফরমার ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আজকাল বাজারে এত পপুলার, ওই যে এগেইন চ্যাট জিপিটি বা এই ধরনের জিনিসপত্র, এদের বেশিরভাগ গুলাকে এভাবেই ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে যে তোমাকে আমি মিলিয়ন মিলিয়ন সেন্টেন্স দিব এবং তুমি শিখতে পারতেছো কিনা এটা আমি চেক করবো হচ্ছে শূন্যস্থান পূরণ ব্যবহার করে। আরো কিছু বিভিন্ন টাস্ক আছে, যেমন একটা টাস্ক হচ্ছে নেক্সট সেন্টেন্স প্রেডিকশন, যে আমি তোমাকে একটা সেন্টেন্স দিব, সেন্টেন্স এ, আরেকটা সেন্টেন্স দিব সেন্টেন্স বি। তুমি যদি ল্যাঙ্গুয়েজ ঠিকমতো বুঝতে পারো তাহলে তুমি বলতে পারবা যে সেন্টেন্স এ আর সেন্টেন্স বি পাশাপাশি বসা সম্ভব কি সম্ভব না। যদি সম্ভব হয় তুমি বলবা ইয়েস, যদি সম্ভব না হয় তাহলে তুমি বলবা নো। এইটা তোমাদের কোন ইয়ের সাথে ম্যাচ করে? এটা ম্যাচ করে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এর সাথে বা আর্গুমেন্ট রাইটিং এর সাথে, অথবা রিয়ারেঞ্জ বলে একটা জিনিস আমরা একসময় করতাম। তোমাদের কি করতে হয়েছে কখনো রিয়ারেঞ্জ? সো রিয়ারেঞ্জের সময় কিন্তু তোমাদের এটা চিন্তা করতে হয় যে আচ্ছা, প্রথম বাক্যটা এ, পরের বাক্যটা ডি, তারপরের বাক্যটা এ, তারপরের বাক্যটা জি। এটাও কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্যাপাসিটি টেস্ট করে। তো এরকম বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্যাপাসিটি টেস্টিং করে করে মডেল গুলাকে আমরা ল্যাঙ্গুয়েজ মডেল বানাচ্ছি, প্রোগ্রাম গুলাকে আমরা ল্যাঙ্গুয়েজ মডেল বানাচ্ছি। সো আমরা ল্যাঙ্গুয়েজ মডেল কিভাবে বানানো যায় সেই জিনিসটা শিখলাম, যে একটা কম্পিউটারকে, একটা বোকা কম্পিউটারকে যে বেসিক্যালি গণিত ছাড়া কিছু পারে না, তাকে ভাষার মতো একটা কমপ্লেক্স জিনিস আমি কিভাবে শেখাবো। এখন ইয়েস, সে তোমার মতো করে ভাষা পারবে না, অবশ্যই পারবে না। তুমি অনেক বেশি ক্রিয়েটিভ হবা উচিত, বা তুমি অনেক ধরো স্পেশাল জিনিসপত্র ভাষার, অনেক ছোটখাটো জিনিসপত্র যেগুলা সাটল জিনিসপত্র তুমি জানবা, তুমি ভালো কবিতা লিখতে পারবা। এত স্মার্ট কম্পিউটার প্রোগ্রাম হতে পারবে না। বা এখন পর্যন্ত পারে নাই। ইন ফিউচার পারবে কিনা আমরা সেই ইয়েতে না যাই। বাট এখন পর্যন্ত ওরা হয়তো এতটা ইয়ে হতে পারে নাই। জীবনানন্দ দাশের কবিতা তুমি কম্পিউটারকে দিয়ে লেখাইতে পারো। বাট দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য যে ধরনের ভাষা লাগে, সেই ধরনের ভাষা কম্পিউটার এখন মোটামুটি খারাপ পারে না। ঠিক আছে? সো এইগুলাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল। এবং এই 2017-18 পর থেকে যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আমরা ব্যবহার করি, এগুলো অনেক কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ মডেল, এই কারণে এগুলাকে আমরা বলি লার্জ ল্যাঙ্গুয়েজ। এই জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ দৈনন্দিন ভাষা ব্যবহারের জন্য, এই ল্যাঙ্গুয়েজ গুলো মানুষের সাথে এখন মোটামুটি মানুষের মতো করেই কমিউনিকেট করতে পারে। অনেস্টলি আমি এই ফিল্ডে তো প্রায় 12 বছর থেকে কাজ করতেছি। আমাকে যদি আজকে থেকে 10 বছর আগে বলা হতো, বা 10 বছর না, 8 বছর আগেও বলা হতো যে আগামী 8 বছরে তুমি হচ্ছে এমন কম্পিউটার প্রোগ্রাম পাবা যেগুলো তোমার সাথে মানুষের মতো করে কথা বলতে পারবে, আমি জীবনেও বিশ্বাস করতাম না। এই টেকনোলজিটা এত দ্রুত আগাইছে এবং এই টেকনোলজিতে এত বেশি টাকা ঢালা হয়েছে, সরকার টাকা ঢালছে, কোম্পানিগুলো টাকা ঢালছে, বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন ডলার বেশি, ট্রিলিয়ন্স অফ ডলার তারা ঢালছে, যে কারণে এই ফিল্ডটা অনেক দ্রুত আগাইছে। আমাকে আজকে থেকে 6-7 বছর আগে বললেও আমি বিশ্বাস করতাম না যে আজকাল লিটারালি তুমি যে কোনো ওই যে চ্যাট জিপিটিতে গিয়ে তুমি যে কোনো কথা তার সাথে বলতে পারো। মানে সে তোমার সাথে মোটামুটি মানে ভালো কমিউনিকেট করতে পারে। তারপর হচ্ছে প্রায় 150-200 ভাষা ট্রান্সলেট করা এখন সম্ভব। আজকে থেকে 10 বছর আগে বা 8 বছর আগে বাংলা ট্রান্সলেশন কোয়ালিটি যে জঘন্য ছিল, এখন তার চেয়ে অনেক বেটার। এখন 100% না অফকোর্স। বিশেষ করে মানুষের লেভেলে তো অবশ্যই না বাংলা ট্রান্সলেশন। বাট তারপরেও আজকে থেকে 5-6 বছর আগে যা ছিল তার চেয়ে অনেক, অনেক ভালো। এবং এটার কারণই হচ্ছে এটা, যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলা অনেক, অনেক ডেটা দিয়ে তাদেরকে শেখানো হইছে এবং প্রচুর পরিমাণ টাকা ঢেলে বড়, বড় ল্যাঙ্গুয়েজ মডেল, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করা হইছে। সো যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ মডেলস আর ভেরি, ভেরি পপুলার। ইউ হ্যাভ অল সিন ChatGPT। যদি ChatGPT নাও দেখে থাকো, আজকে বাসায় গিয়ে একটু ChatGPT টা দেখো। জাস্ট কিছু না, একটা ব্রাউজারে ঢুকে তুমি Google এ ঢুকে ChatGPT সার্চ করবা। ১ম যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে ঢুকে তুমি ওকে প্রশ্ন-টশ্ন করার চেষ্টা করবে কিছু। তাইলেই বুঝবা যে হাউ গুড দে আর। হ্যাঁ, ওরা অনেক কিছু পারে না। তুমি ওদেরকে ধাঁধা জিজ্ঞেস করলেও ধাঁধার অ্যান্সার করতে পারে। আমি দেখছি। আমি ধাঁধা-টাধা জিজ্ঞেস করছি, ও ধাঁধার অ্যান্সার করতে পারে না ভালো। ওদেরকে তুমি
ট্রিক করতে পারো। বাট ধরো তুমি ট্রিক করতে চাও না। তুমি জাস্ট ওর সাথে কমিউনিকেট করতে চাও সিম্পল ডেইলি ইউজ এর ভাষায়। তুমি দেখবা যে ইটস সো গুড। তুমি মানে অনেক কমপ্লেক্স কাজও ভালো করতে পারে। তুমি ওকে বললা যে, "আমি গত ২ ক্লাস করতে পারি নাই অসুস্থ থাকার কারণে। আমি আমার প্রফেসরকে একটা ইমেইল লিখতে চাই যে, অসুস্থ থাকার কারণে আমি ক্লাস করতে পারি নাই। আমার অ্যাটেন্ডেন্স একটু যেন কনসিডার করে। এটা একটু সুন্দর করে তুমি আমাকে লিখে দাও।" দেখবা যে ও চমৎকার ইভেন অনেক মানুষের চেয়ে ভালোভাবে সুন্দর করে তোমাকে একটা ইমেইল লিখে দিচ্ছে। আজকে বাসায় যেয়ে সবাই একটু ট্রাই করো আ এটা আ ব্যবহার করার। ইটস আ ফ্যাসিনেটিং টুল। হ্যাঁ? মানে নিয়ারলি ইনডিস্টিংগুইশেবল ফ্রম হিউম্যানস। এখানে বলে দিছি। ইভেন মানে sometimes better than humans. আমাদের অনেকের চেয়ে ভালো লাগে প্রোডাকশন। ইটস সো গুড। ইটস অ্যামেজিং। এখন এই জিনিসটা যখন পপুলার হওয়া শুরু করলো, ধরো আজকে থেকে ৪-৫ বছর আগে, লিটারেলি সব বড়, বড় কোম্পানি এই ফিল্ডে টাকা ফেলা শুরু করলো। এবং সবাই তাদের নিজেদের মতো করে একটা বড়সড় মানে এরকম ল্যাঙ্গুয়েজ মডেল বানানোর চেষ্টা করে। অনেকটা হচ্ছে ধরো তোমার চাকা আবিষ্কারের মতো। যে সবারই নিজের, নিজের চাকা লাগবে। এই Facebook এর লাগবে, NVIDIA র লাগবে, Google এর লাগবে। আ সবার হচ্ছে দেখা গেল যে নিজের একটা ল্যাঙ্গুয়েজ মডেল লাগবে। সো সবাই ম্যাসিভ পরিমাণ টাকা-পয়সা ঢালা শুরু করল এবং একটার চেয়ে আরেকটা বড়, বড় কমপ্লেক্স মডেল বানানো শুরু করল। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিছি। আ কিছু নাম, এগুলো হচ্ছে মডেলের নাম। এখানে কিছু মডেলের নাম আমি দিছি। এর মধ্যে কোনটা আসল কোনটা নকল এইটা আমি মাঝে মধ্যে মানুষজনকে আইডেন্টিফাই করতে দিই। ক্লাসে হলে সুবিধা। অনলাইনে একটু কমপ্লেক্স জিনিসটা। বাট GPT-3 এই নামে একটা ল্যাঙ্গুয়েজ মডেল আছে। ল্যাম্বডা, MTNLG, পাম, গোফার, আর্নি, চিনচিলা, OPTIML এগুলা হচ্ছে সব ২০২৩ এর আগে। ২০২৩ এর পরে আরো আসছে। এগুলো আমি যখন পড়াইতেছি তখন ২০২৩ সালে এই লিস্টটা করছিলাম। ২০২৩ এর পরে আরো আসছে। সো লিটারেলি এভরি সিঙ্গল ডে কেউ না কেউ নতুন একটা ল্যাঙ্গুয়েজ মডেল বানাইতেছে। আরো বড়, আরো পাওয়ারফুল, আরো ন্যাচারালি সে কথা বলতে পারে। হ্যাঁ? এই সবগুলোই রিয়াল। এখানে আমি বলছি যে এখানে গেস করতে কোনটা রিয়াল না। বাট এগুলো সবগুলো রিয়াল। সো কোনটা কার বানানো? GPT-3 হচ্ছে OpenAI নামে একটা কোম্পানির বানানো। Lambda হচ্ছে Google এর বানানো। MTNLG হচ্ছে NVIDIA নামের একটা কোম্পানি বানানো যারা হচ্ছে যে গ্রাফিক্স কার্ড বানায় কম্পিউটারে। পাম Google এর বানানো। OPTIML হচ্ছে Facebook এর বানানো বা Meta। Arni হচ্ছে Baidu র বানানো। এরকম প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল আছে। এবং একটার চেয়ে আরেকটার পারফরম্যান্স খুব যে আহামরি ভালো এমন না। কিন্তু একেকটা কোম্পানি দাবি করে না আমারটা ভালো, না আমারটা ভালো, আমারটা হচ্ছে বেটার, আমারটা তার চেয়ে বেটার। আমারটা ব্যবহার করো আসো, আমারটা ব্যবহার করলে এই সুবিধা পাবা। ও ডাকে আমারটা ব্যবহার করো আসো, আমারটা ব্যবহার করলে এই সুবিধা পাবা। হ্যান-ত্যান, হ্যান-ত্যান এরকম। মানে বিশাল মারামারি। লিটারেলি গত ৩ বছর ধরে এই মারামারি সমানে চলতেছে। যে কে কার চেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ মডেল বানাইতে পারে এবং হনেস্টলি দিনের শেষে পারফরম্যান্স এর গ্যাপ, কোয়ালিটিতে তফাৎ ওই ১৯ আর ২০ ও না। ১৯.৫ আর ২৫ এরকম তফাৎ পারফরম্যান্স এর। যে এর ট্রান্সলেশন কোয়ালিটি ওর চেয়ে ওই একটা সেন্টেন্স হয়তো ভালো বা ওর কোয়েশ্চেন অ্যান্সার ও হয়তো ২ টা শব্দ বেশি লিখতে পারে। এই এতটুকু। অল ওফ দেম আর এক্সট্রিমলি লার্জ অ্যান্ড এক্সট্রিমলি পপুলার এবং এক্সট্রিমলি এক্সপেনসিভ। ঠিক আছে? সো ১ম এ হচ্ছে লার্জনেস নিয়ে একটু কথা বলি। এগুলো আসলে কত বড়? ধরো GPT-3 যে মডেলটা ব্যবহার করে ChatGPT বানানো। আ এই গত বছর পর্যন্ত যেটা ChatGPT ব্যবহার করত যে ল্যাঙ্গুয়েজ মডেলটা। GPT-3 একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা ব্যবহার করেই ChatGPT বানানো। এইটাতে টোটাল প্যারামিটার প্যারামিটার মানে হচ্ছে তার ফিচারস বা ক্যারেক্টারিস্টিকস এগুলো হচ্ছে একেকটা নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। ১৭৫ বিলিয়ন। ১৭৫ বিলিয়ন মানে কত কোটি হয়? ১ বিলিয়নে ১০০ কোটি। সো ১৭৫০০ কোটি নাম্বার ব্যবহার করে এই মডেলটা বানানো হচ্ছে। ১৭৫০০ কোটি ইন্টিজার না অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট নাম্বার ব্যবহার করে এই মডেলটা বানানো হচ্ছে। ১৭৫ বিলিয়ন। এই ১৭৫ বিলিয়ন সাইজের কোন মডেলস আর তুমি তোমার ফোন বা তুমি তোমার কম্পিউটারে জীবনেও ব্যবহার করতে পারবা না। এটা এত বড়। ইটস জাস্ট সো বিগ এবং দেখতে পাচ্ছ যে GPT-3 ইস অ্যাবসোলিউটলি নট দ্যা লার্জেস্ট ওয়ান। MTNLG হচ্ছে ৫৫০ বিলিয়নের কাছাকাছি। MTNLG আর পাম। এবং আজকালকার দিনে এগুলাও কনসিডারড ছোট। কারণ GPT-4 আসছে GPT-3 এর পরে। ওইটাতে হচ্ছে ট্রিলিয়নটা প্যারামিটার হয়। ট্রিলিয়নে কয়টা জিরো হয় I don't know. ট্রিলিয়নে কয়টা জিরো?
সম্ভবত ১২টা জিরো। একের পরে ১২টা শূন্য। দ্যাট মেনি প্যারামিটারস ওর থাকে। ইটস সো বিগ। তো বিগ হলে নাম্বার 1 সমস্যা কি? নাম্বার 1 সমস্যা হচ্ছে মানে নাম্বার 1 সুবিধা কি? বড় হইলে সে মানে ভালো, পারফরম্যান্স ভালো। তার ট্রান্সলেশন কোয়ালিটি ভালো, তার কোয়েশ্চেন এর উত্তর দেওয়ার কোয়ালিটি ভালো। চমৎকার জিনিস। সমস্যা হইলো সে যত বড় আচ্ছা এখানে এই স্লাইডটার দরকার নেই। স্লাইডটা আমি রিমুভ করে দিব। এই স্লাইডটা আমি টাচ করব না। কারণ এই স্লাইডটা একটু হতাশামূলক স্লাইড। আসলে রিসার্চ খুব একটা আগাইতেছে না। বাট এটার দরকার নেই। বাট বড় হওয়ার সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে এই কমপ্লেক্স মডেলগুলো আমরা ব্যবহার করতে পারি না। উই ডোন্ট হ্যাভ দ্য হার্ডওয়্যার। আমাদের সেই কম্পিউটার নাই। উই ডোন্ট হ্যাভ দ্য মানি অ্যাজ ওয়েল। মানি আসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এই যে বড়, বড় প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলা যে বড়, বড় কম্পিউটারে রান করবে, কম্পিউটার রান করতে কিন্তু ইলেকট্রিসিটি লাগে এবং ইলেকট্রিসিটি লাগলে তোমার ইলেকট্রিসিটি বিল দিতে হয় আবার। এই কম্পিউটার গুলা যে হাই পারফরম্যান্স সুপার কম্পিউটার যেগুলো এই মডেলগুলো রান করে, এগুলা রান করার টাকা দিয়ে তুমি পুরা শহরের একটা ছোটখাটো শহরের সারাদিনের ইলেকট্রিসিটি তুমি প্রোভাইড করতে পারো। এই কম্পিউটার গুলো এত বেশি টাকা খায়, এত বেশি কারেন্ট খায়, এত বেশি ইলেকট্রিসিটি বিল খায় এবং তারা যে কার্বন এমিশন করে, কার্বন নিঃসরণ করে, এইটাও অ্যামেজিং। আমরা একটু পরে দেখব কিছু নাম্বার। এমা স্ট্রুবেল বলে একজন রিসার্চারের একটা গবেষণা আমি এখানে মেনশন করতেছি। সেটা হচ্ছে তারা যেটা করছিল হচ্ছে তাদের একটা ল্যাঙ্গুয়েজ মডেল বানাইছিল। সেই ল্যাঙ্গুয়েজ মডেলটা সব কাজ করতে পারে না। খুব কমপ্লেক্স কাজ করতে পারে না। সিম্পল কিছু কাজ করতে পারে। তারা পজ ট্যাগিং করতে পারে। সে ল্যাঙ্গুয়েজ শিখছে, বাট খুব আহামরি স্ট্রং না। সে পজ ট্যাগিং করতে পারে, সিমান্টিক রোল লেবেলিং করতে পারে, ডিপেন্ডেন্সি পার্সিং করতে পারে, প্রেডিকেট ডিটেকশন করতে পারে। এই জিনিসটা বানাইতে, এই জিনিসটাকে, এই মডেলটাকে ল্যাঙ্গুয়েজ শিখাইতে তাদের টানা ১৭২ দিন একটা সুপার কম্পিউটার চালাইতে হইছে। এই সুপার কম্পিউটারটা যদি তুমি পার্সোনাল কম্পিউটারে চালাইতা, ধরো তোমার একটা গেম খেলার মতো একটা কম্পিউটার আছে যেখানে হচ্ছে আই ডোন্ট নো লেটস সে একটা RTX 3070 আছে। ভালো জিপিইউ কিন্তু। RTX 3070 এর দাম মনে হয় প্রায় ১.৫ লাখ টাকার মতো। ধরো তোমার কাছে একটা এরকম ১.৫-২ লাখ টাকা দামের একটা কম্পিউটার আছে। তুমি যদি সুপার কম্পিউটারে চালাইতে যেটা ১৭২ দিন লাগছিল, সেটা যদি তোমার এরকম পার্সোনাল কম্পিউটারে চালাইতা ২৭ বছর লাগতো। ২৭ বছর। হ্যাঁ? সো এই ২৭ বছরের কাজ তারা একটা সুপার কম্পিউটার দিয়ে চালাইছে। প্রায় ৬ মাস। ১৭২ দিন তো প্রায় ৬ মাসের মতোই হয়। ৬০ টা জিপিইউতে এরকম ৬০ টা গ্রাফিক্স কার্ডে তারা সাইমultaneously চালায় গেছে পুরা জিনিসটা। এটা যদি আমি একটাতে চালাইতাম আমাদের রেগুলার লেভেল কম্পিউটারে ২৭ বছর লাগতো এই জিনিসটা শিখাইতে। তার মানে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানানো ইস ভেরি, ভেরি এক্সপেনসিভ। তুমি চিন্তা করো নাম্বার 1 তোমাকে এরকম একটা সুপার কম্পিউটার কিনতে হবে যেটা এই যে এরকম ৫০ টা ৬০ টা মানে আ কম্পিউটারের সমন্বয়ে বানানো। নাম্বার 1 নাম্বার 2 এটাকে তোমার ৬ মাস টানা চালাইতে হবে। ইমাজিন কি পরিমাণ ইলেকট্রিসিটি সে টানবে। আর তুমি যদি একটা কম্পিউটার দিয়ে চালাও সেটা ২৭ বছর টানা চালাইতে হবে। কি পরিমাণ ইলেকট্রিসিটি সে টানতে পারে। ইমাজিন। সো আমাদের কম্পিউটার লাগে, অনেক পাওয়ারফুল, পাওয়ারফুল কম্পিউটার লাগে রিজনেবল সময়ে জিনিসটা শিখানোর জন্য। নাম্বার 2 প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়। আমার হার্ডওয়্যার গুলো কিনতে হয় যেগুলো অনেক এক্সপেনসিভ। আমার কারেন্ট বিল দিতে হয়, কারেন্ট বিলও অনেক এক্সপেনসিভ। নাম্বার 3 আমাদের এগুলো রান করার মতো মানুষ লাগবে। যারা হচ্ছে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি বানাইতে পারে। আমাদের দেশে এই ধরনের মানুষজনও নাই। অর্থাৎ আমাদের দেশে একটা ইউনিভার্সিটিতে থেকে তুমি যদি এরকম জিনিস বানাইতে চাও, তোমার টাকা নাই, তোমার কম্পিউটার নাই, তোমার মানুষও নাই। কাজেই আমরা এই জিনিসগুলা বানাইতে পারি না। এটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সবচেয়ে বড় প্রবলেম। এদের পারফরম্যান্স চমৎকার, দেখতে খুব ভাল লাগে। কিন্তু এইগুলা আমাদের মতো একটা ৩য় বিশ্বের দেশে বসে বানানো ইস ভেরি, ভেরি প্রবলেমেটিক, অলমোস্ট ইম্পসিবল। সারা বাংলাদেশে এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানানোর ক্যাপাসিটি শুধুমাত্র বুয়েটের আছে, তাও অল্প পরিসরে। এই আজকালকার মডার্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওরা বানাইতে পারে না। ৩-৪ বছর আগের গুলা বানাইতে, তাও স্বল্প পরিসরে পারে। হ্যাঁ? সো এই হচ্ছে অবস্থা। একটা হ্যাঁ, বলো? হ্যাঁ, এই বিষয়ে আমার ওপিনিয়ন হচ্ছে ওরা কিছু বানাইতে পারে নাই। খুব বাজে। আ Intel Sense এর ২১ LLM ওরা দাবি করতেছে এটা বাংলা ভাষার ১ম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা না। এটা হচ্ছে একটা ভুল ধারণা।
বাংলা ভাষার প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে প্রপার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে উপায় বলে যে কোম্পানিটা আছে, ওই যে নগদ, উপায়, এরকম উপায় বলে একটা কোম্পানি আছে না? ওদের ওদের আ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিম হচ্ছে ১ম একটা বানাইছে। ওইটা অলরেডি পাবলিকলি এভেইলেবল। সো উপায়ের উপায় হচ্ছে নিজেদের কম্পিউটারে বানায়। উপায় হচ্ছে Google এর কাছ থেকে কম্পিউটার ধার করে নিয়ে বানাইছে। নিজেদের কম্পিউটার নাই ওদের। বাট বানাইছে। অনেকদিন সময় লাগে একটা বানাইছে। ২১ এলএলএম পুরাটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত মনে হইতেছে বাতাস। এটায় এখন পর্যন্ত ভরসা করার মতো কিছু নাই। ওরা গত ৩-৪ সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি বলে আসতেছে যে এই আসলো, এই চলে আসছে, এই চলে আসছে। এখন পর্যন্ত ব্যবহার করার মতো অবস্থায় যায় না। এখন পর্যন্ত বেসিক্যালি বাতাস। আর ইউনিভার্সিটি গুলোর অবস্থা তো বললাম। ইউনিভার্সিটি গুলো বেসিক্যালি বুয়েট ছাড়া আর কারো কাছে ধারে কাছেও কিছু না। না ঢাকা ইউনিভার্সিটি, না ব্র্যাক ইউনিভার্সিটি, না কারো কাছে কিছু নেই। হুইচ ইস স্যাড। সো আসলে এক্সপেন্স টা কিরকম? মানে আমি তো বলতেছি যে অনেক টাকা খরচ হয়। সে খরচের লিমিটটা আমরা একটু বুঝার চেষ্টা করি যে কি পরিমাণ খরচ হইতে পারে। তো এই যে এমা স্ট্রুবেল যে টাস্কটা করছিল, ৬ মাস ধরে টানা রান করছিল, সেখানে ওরা হিসাব দিছিল যে কম করে হইলেও ওদের $১,০০,০০০ লাগছে। আর যদি ওরা একদম প্রপারলি পুরা ইয়ে করে, আ মানে ফুল পাওয়ার এর কম্পিউটার ব্যবহার করে ওদের প্রায় $৩.৫ লাখ এর মতো কম্পিউটেশনাল হার্ডওয়্যার লাগবে। আর ওরা শুধু কারেন্ট বিলই দিছে প্রায় $১০,০০০। লাইক $১০,০০০ মানে কত? প্রায় ৳১০,০০,০০০ শুধু কারেন্ট বিল দিছে ওরা ৬ মাসে। সো দিস ইস হাউ এক্সপেনসিভ থিংস আর। মানে আ শুধু কারেন্ট বিল যখন তোমার ৳১০,০০,০০০ দেয়া লাগতেছে, একটা ল্যাঙ্গুয়েজ মডেল বানানোর জন্য যে বেসিক্যালি তেমন আহামরি কিছু পারেও না। সে খালি সিমান্টিক রোল লেভেলিং, ডিপেন্ডেন্সি পার্সিং এইসব জিনিসপত্র পারে। তাতেই যদি ৳১০,০০০ কারেন্ট বিল দেয়া লাগে, $১০,০০০ সরি, টাকা না। $১০,০০০ কারেন্ট বিল দেয়া লাগে। তার মানে এই জিনিসগুলা আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষজনের জন্য করা ইস ভেরি, ভেরি ডিফিকাল্ট। এখানেও কিছু এনালিসিস দেয়া আছে। আ বিশেষ করে লাস্টের লাইনটা যদি দেখো, GPT-2 এটা হচ্ছে ২০২০-২১ সালের দিকে আ সবচেয়ে বিখ্যাত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ছিল। এইটা করতে মোটামুটি ক্লাউড কম্পিউটিং কস্ট $৪৩,০০০ এর মতো। আ বাট সবচেয়ে বাজে যেটা ছিল সেটা হচ্ছে ন্যাস নামের একটা। এইটা প্রায় $3 মিলিয়ন এর মতো ক্লাউড কম্পিউটিং কস্ট। নাও এইটা একটা ব্যাপার যে টাকা লাগতেছে। এখন আমার আমার যদি অনেক টাকা থাকে, লাইক আমেরিকান সরকারের অনেক টাকা আছে। তারা ইউনিভার্সিটি গুলাকে টাকা দিতে পারে। ইউনিভার্সিটি গুলো অনেক টাকা খরচ করে এই জিনিসগুলো বানাচ্ছে। Google বানাইতেছে, Facebook বানাইতেছে। তাদের অনেক টাকা। They are $1 trillion কোম্পানি। বানাইতেছে। সমস্যা নাই। বা ইভেন এই যে একটু আগে সুমি যেটা বলল যে ওই যে আ Intelsense নামে একটা কোম্পানি ওরাও বানাইছে বলে দাবি করতেছে। ওদের হয়তো টাকা আছে, বানাইছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু টাকা থাকলেই বানায় ফেললেই হয় না। কারণ এই যে তুমি যে বানাইতেছো এই জিনিসগুলা, এইগুলা যে কারেন্ট টানে, সেই কারেন্ট প্রডিউস করতে তোমার যে কার্বন এমিশন হয়, সেটা কিন্তু আমাদের প্রকৃতির উপর অনেক বড় রকমের ইফেক্ট ফেলে। এবং এই কার্বন এমিশন কিন্তু ছোটখাটো পরিমাণে কার্বন এমিশন। আ এগেইন তোমরা যদি এই পেপারটায় যাও, এমা স্ট্রুবেলের এই পেপারে একটা নাম্বার দেয়া আছে। আমি তোমাকে নাম্বারটা দেখাই। আ পেপারটা একটু ওপেন করি দাঁড়াও। তারপর দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো ওরা বলছে যে আ তুমি যদি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যেটা প্রায় ৬ ঘন্টার একটা প্লেন জার্নি, প্রতি প্যাসেঞ্জারের জন্য প্রায় ২,০০০ পাউন্ড কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। একজন হিউম্যান এভারেজে গড়ে প্রতি বছর ১১,০০০ পাউন্ড কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। নিঃশ্বাসের থ্রুতে বা এই ইয়েতে। আ একজন আমেরিকান মানে সারা ওয়ার্ল্ড এর মানুষ না হয় যদি শুধু তুমি আমেরিকার জনগোষ্ঠী নিয়ে চিন্তা করো, সে আমেরিকান মানুষ অনেক বেশি কার্বন নিঃসরণ করে। কারণ ক্যাপিটালিস্ট সোসাইটি প্রচুর প্রোডাকশন হ্যান-ত্যান এইসব। প্রায় ৩৬,০০০ পাউন্ড কার্বন নিঃসরণ করে। আর একটা গাড়ি ধরো তুমি আ ওয়ান লাইফ টাইমে একটা গাড়ি মোটামুটি হচ্ছে আ প্রায় ১,২৬,০০০ পাউন্ড কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। আর তুমি যদি একটা সত্যিকারের আ ইয়ে বানাও, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পাইপলাইন বানাও, আ সব রকম এক্সপেরিমেন্টেশন সহ, সবকিছু সহ, এই একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পাইপলাইন
প্রায় ৭৮,০০০ পাউন্ড কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। আর এটা যদি ট্রান্সফরমার হয়, যেটা হচ্ছে ওই যে GPT-3 র মতো কোনো একটা ট্রান্সফরমার মডেল হয় বড়, সেইটা তার লাইফ টাইমে ৬,২৬,০০০ পাউন্ড কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। অর্থাৎ একটা গাড়ি তুমি আজীবন ধরে চালাইলে সেটা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করত, একটা সিঙ্গেল ট্রান্সফরমার মডেল সেটাকে ল্যাঙ্গুয়েজ শিখায় কাজ করাইতে তার প্রায় ৫ গুণ তোমার কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। হ্যাঁ? সো তোমার কাছে টাকা আছে, তুমি বানাইতেছো ভালো। বাট তোমার এটাও মাথায় রাখতে হবে যে এই যে জিনিসগুলা বানাইতেছি আমরা, একেকটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে কম্পিটিশন দেওয়ার জন্য এই প্রত্যেক সপ্তাহে ২টা ৩টা করে বানাইতেছে। এই যে Intelsense ধরো সুমি যেটা বলল ওরা একটা বানাইছে। তোমার কি মনে হয় ওরা এটা চিন্তা করছে যে প্রকৃতির উপর বা পরিবেশের উপর এটার কি পরিমাণ এফেক্ট হচ্ছে? ওরা কি আদৌ চিন্তা করছে এই জিনিসটা আমার আদৌ বানানো দরকার ছিল কি? অলরেডি এক্সিস্টিং যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আছে বড়, বড় কোম্পানির সেগুলা কিন্তু বাংলা ভাষা ভালোই পারে। বাংলা ভাষার জন্য আমার একদম গোড়া থেকে একটা বানাইতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক ছিল না। আমরা যারা কাজ করি এই ফিল্ডে আমরা জানি। কিন্তু মানে শুনতে ভাল লাগে না অনেক সময় যে বাংলা ভাষার জন্য একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা বানাচ্ছি। আমরাই ১ম। এই আমরাই ১ম হওয়ার কম্পিটিশনে ২১ এলিয়েন যে জিনিসটা বানাইছে, ওরা কি এটা বানানোর সময় এই কনসিডারেশন টা কি ওদের ছিল? যে আমাদের কি পরিমাণ আ টাকা খরচের কনসিডারেশন ওদের ছিল। যে কি পরিমাণ টাকা খরচ হয়, নাইস। বাট প্রকৃতির উপর ওদের কি পরিমাণ ইফেক্ট আসতে পারে এইটা আমি লিখে দিতে পারি, এটা ওদের কনসিডারেশন এ ছিল না। কারো কনসিডারেশন এ থাকে না। এই যে এই জিনিসগুলা হ্যাঁ, বলো? হুম, 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 হুম। হ্যাঁ, মানে এসব অনেক কিছুই মানুষজন আসলে স্কিপ করে যায় জাস্ট টু বি পপুলার, বিখ্যাত হওয়ার জন্য। আর কোন কারণ আসলে নাই। এই যে Facebook, Google মারামারি করতেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে, ওইখানেও আসলে ঘটনা তাই। বাংলাদেশেও তাই। যে বাংলা ভাষার ১ম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের। এই ক্লেইম করার যে মানে সর্ট অফ কি বলবো এটা? প্রাইড। এই প্রাইডটা অ্যাচিভ করার জন্য দে ডোন্ট কনসিডার এনিথিং এলস। এই কার্বন নিঃসরণ বলো, এটার আদৌ প্রয়োজন আছে কিনা? এটা ঠিকঠাক মতো বানানো হইছে কিনা? সায়েন্টিফিক্যালি এটা কারেক্ট কিনা? এই কিচ্ছু কেউ কনসিডার করে না। জাস্ট টাকা ঢালো, বানাও। টাকা ঢালো, বানাও। টাকা ঢালো, বানাও। এরকম। সো এই জিনিসগুলা আমার বিশ্বাস একজন বিজ্ঞানীর অবশ্যই মাথায় রাখা উচিত। তুমি যদি একজন বিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার বিল্ড করতে চাও, তাহলে শুধু বিজ্ঞান তোমার আ মানে তোমার টপিক শুধু তোমার কনসিডারেশন এ থাকা উচিত না। তোমার টপিক মানুষজনের জীবনের উপর কি পরিমাণ ইফেক্ট ফেলে সেটা নিয়েও কিন্তু তোমার কনসিডারেশন থাকা উচিত। যে আমার আবিষ্কার, আমার গবেষণা মানুষজনকে কিভাবে মানুষজনের জীবনের উপর কিভাবে ইমপ্যাক্ট ফেলে সেগুলাও আমাদের কনসিডার করা উচিত। নাইলে তুমি ভালো বিজ্ঞানী হইতে পারো। এটা সবসময় মনে রাখবা। তোমরা যদি কেউ ভবিষ্যতে বিজ্ঞানী বা শুধু বিজ্ঞানী কেন, তুমি যেকোনো কাজই যখন করবা, তোমরা প্রফেশনাল হবা যারা, যেকোনো প্রফেশনাল লাইফে ইউ শুড কনসিডার যে তোমার এই জিনিসগুলা কিভাবে মানুষজনের উপরে এফেক্ট করে। এবং চাইলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলোকে আমরা কি ব্যবহার করব না? অবশ্যই করব। বানাবো। কিন্তু আমরা সেনসিবলি বানাবো। এবং আমরা মানুষজনকে জানায়া বানাবো যে দেখো এই যে এই জিনিসটা বানাইতেছি, এই পরিমাণ কিন্তু এফেক্ট হয়। তোমার কি মনে হয় যে আ আমরা কি কার্বন নিঃসরণ হয় দেখে আমরা প্লেনে চড়বো না? চড়বো। কিন্তু আমাদেরকে প্লেন গুলোকে এফিশিয়েন্ট বানাইতে হবে যেন তারা সময়ের সাথে কম কার্বন নিঃসরণ করে। আমাদের এটা জানতে হবে যে আমরা একটা প্লেন জার্নি আমাদের কি পরিমাণ ইফেক্ট ফেলে মানুষজনের জীবনের উপরে, প্রকৃতির উপরে। সো এই যে আমরা হুদাই ধরো ওই যে প্লেনে করে এই এদিক সেদিক রওনা দেওয়ার তো কোনো দরকার নেই। তোমার যদি যাইতে ইচ্ছা হয় যাও, বাট চিন্তা ভাবনা করে যাও। সো এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলার একটা নাম আছে। এটাকে বলা হয় রেড এআই ভার্সাস গ্রিন এআই। রেড এআই মানে হইলো আমার টাকা আছে, আমার কম্পিউটার আছে, আমার কাছে ভালো ইঞ্জিনিয়ার আছে, সায়েন্টিস্ট আছে, আমি বানাবো। আই ডোন্ট কেয়ার। মানুষ মরে যাক, ওই শ্বেত ভাল্লুক মরে যাক, এই বাঘ মরে যাক, নদী শুকায় যাক, আই ডোন্ট কেয়ার। আমার দরকার পারফরম্যান্স, আমার দরকার বাংলা ভাষার ১ম এটা হওয়া, সেটা হওয়া, হ্যাডম হওয়া দরকার। দিস ইজ কল্ড রেড এআই। রেড ইজ দ্য কালার অফ ডেঞ্জার।
সো দিস ইজ ডেঞ্জারাস। এই যে ট্রেন্ডটা, এই যে অভ্যাসটা, এটাকে বলা হয় রেড এআই। এটা একটা ডেঞ্জারাস। বেসিক্যালি ইউ আর বাইং পারফরম্যান্স। হ্যাঁ? যে ধরো আরেকটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলি, তোমার কাছে যদি ধরো এই মুহূর্তে 20 লাখ টাকা আমি তোমাকে দিই, তুমি একটা গাড়ি কিনতে পারবা। ধরো টয়োটা এক্সিও গাড়িটা কিনছো। এই এক্সিও গাড়িটা কিন্তু তোমাকে এফিশিয়েন্টলি আগামী 20 বছর তুমি যেখানে যেতে চাও, ঢাকা শহরের ভেতরে, ঢাকা শহরের বাইরে তোমাকে নিয়ে যেতে হবে। বাট তারপরেও মানুষজন কিন্তু, তুমি যদি গুলশান বনানীর দিকে যাও, তুমি দেখবা মানুষজন বিশাল বিশাল ল্যান্ড রোভার জিপ কিনে, বিশাল বিশাল তোমার ওই যে কি রোলস রয়েস হ্যান ত্যান এইসব কিনে। হ্যাঁ, ওইগুলা তোমার ওই টয়োটা এক্সিওর চেয়ে ভালো গাড়ি অফকোর্স, বাট এমন আহামরি ভালো গাড়ি না যে সেটা তোমার ওই টয়োটা এক্সিওর চেয়ে 20 গুণ বেশি দাম হবে। বাট ওটা কিন্তু 20 গুণ বেশি এক্সপেন্সিভ তোমার গাড়ির চেয়ে। হ্যাঁ, সো buying performance is not a very smart idea for someone who is responsible. তুমি যদি রেসপন্সিবল বিজ্ঞানী হও, তুমি যদি রেসপন্সিবল প্রফেশনাল হও, ইউ নিড টু অলওয়েজ জাস্টিফাই ইউর কস্টস। এটাকে আমরা বলি হচ্ছে গ্রিন এআই। গ্রিন এআই হচ্ছে তুমি জানবা তুমি কি পরিমাণ খরচ করতেছো, এবং আইডিয়ালি এটা রিডিউস করবা, অপটিমাইজ করবা। তুমি একটা গাড়ি কিনে 5 বছর পর পর তুমি গাড়ি বদলাবা না, তুমি একটা গাড়ি কিনে 20 বছর গাড়িটা চালাবা, যতদিন পর্যন্ত সে ভালো পারফরমেন্স দিচ্ছে তোমার। তুমি একটা কম্পিউটার বা একটা মোবাইল ফোন কিনে 1 বছর পর সেটা ফালাই দিবা না। তুমি মোবাইল ফোনটা যতদিন পর্যন্ত তোমার প্রয়োজন মতো কাজ করতেছে, 2 বছর, 3 বছর, 5 বছর, তুমি সেটা ব্যবহার করবে। তুমি ওয়েস্ট বাড়াবা না, মানে বর্জ্য বাড়াবা না দুনিয়ায়। হ্যাঁ, সো দ্যাট ইজ কল্ড গ্রিন লাইফস্টাইল। এবং এইসব ল্যাঙ্গুয়েজ মডেলিং এর ক্ষেত্রে সেটাকে আমরা বলি গ্রিন এআই। আমি কিন্তু একবারও বলতেছি না যে গ্রিন এআই মানে তোমার ব্যবহার করা যাবে না। অবশ্যই তুমি ব্যবহার, তুমি গাড়িতে চলবা, তুমি প্লেনে চলবা, তুমি ফোন ইউজ করবা, তুমি কম্পিউটার ইউজ করবা। ইউ ইউজ অল অফ দেম, বাট ইউ ইউজ দেম রেসপন্সিবলি, জেনে শুনে ব্যবহার। কাজেই তুমি চেষ্টা করবা, যখনই এই ধরনের রিসার্চের কাজ করবা যেখানে হচ্ছে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইনভলভড বা এই ধরনের জিনিসপত্র ইনভলভ, অলওয়েজ রিপোর্ট যে আমি এটা ব্যবহার করছি, আমার এই পরিমাণ খরচ হয়েছে, আমি খরচটা কমানোর জন্য এই সেই করছি। এগুলো অলওয়েজ ট্র্যাক রাখা উচিত, ফোকাস করা উচিত। তাইলেই একমাত্র তুমি সাকসেসফুল রিসার্চার হিসেবে দাবি করতে পারবে। সো এই রিলেটেড আরো কিছু আলাপ আমরা করব, বিশেষ করে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে আমরা আলাপ করব। বাট সেই আলাপ শুরু করার আগে, এবং সেখানে আমরা কি কি কন্ট্রিবিউট করতে পারি, সেই আলাপ শুরু করার আগে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কিছু প্রবলেমস নিয়ে আমরা আলাপ। যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখন পর্যন্ত সাউন্ডস ফ্যাসিনেটিং, যে আমাদের আহ, তোমার মানুষজন ন্যাচারালি যন্ত্রের সাথে কথা বলতেছে, যন্ত্র তোমার হয়ে এই ল্যাঙ্গুয়েজের অনেক কাজ করে দিচ্ছে, হ্যান ত্যান অনেক জিনিসপত্র। দিস ইজ অ্যামেজিং, বাট আমরা যেটা চাই সেটা হচ্ছে রেসপন্সিবল হইতে চাই। একটু আগে তো বললাম যে আমরা রেসপন্সিবল হতে চাই। রেসপন্সিবল হওয়ার অনেকগুলো অ্যাঙ্গেল আছে। নাম্বার ওয়ান অ্যাঙ্গেল আমি তোমাদের বললাম, আমরা খরচ, কার্বন নিঃসরণ, এইসব ব্যাপারে আমরা রেসপন্সিবল হতে চাই অবশ্যই। আরেকটা জিনিস আমি রেসপন্সিবল হতে চাই, সেটা হচ্ছে আমি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাইতেছি, এইগুলা মানুষের সাথে যে কমিউনিকেট করে, এখানে তারা মানুষজনকে ক্ষতির সম্মুখীন করতেছে কিনা। ধরো তুমি, আমি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাইলাম যার কাজ হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ে তোমাকে সাহায্য করা। সে যদি এখন ভুলভাল ইনফরমেশন তোমাকে দেয়, সেটা তো তোমার মানসিক স্বাস্থ্যের জন্য আরো খারাপ হবে, তাই না? ধরো তুমি সাইকোলিঙ্গুইস্টিক্স পড়ে আসছো, তুমি অনেক কিছু জানো এগুলা নিয়ে, জেনে জেনে শুনে তারপর তুমি হচ্ছে একটা এরকম কম্পিউটার প্রোগ্রাম বানাইতে চাও, যে যার কাজ হচ্ছে মানুষজনের সাইকো অ্যানালিসিস করা ল্যাঙ্গুয়েজ বেসিসে, এবং তাকে হেল্প করার চেষ্টা করা। কিন্তু তুমি যদি ঠিকঠাক মতো এটাকে মানে বানাইতে না পারো, বা তুমি বানাইছো, বানানোর পর এটাকে ঠিকঠাক মতো চেক না করো, তাহলে কিন্তু এটা ম্যাসিভ পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে, মানে ক্ষতির সম্মুখীন করবে মানুষজনকে যারা এটা ব্যবহার করছে। সো আমাদের আজকের আলাপের লাস্ট পার্ট হচ্ছে, ক্যান আই ট্রাস্ট আ মডেল? এই যে ল্যাঙ্গুয়েজ মডেল বানাইলাম, ও যে তোমাকে এত চমৎকার চমৎকার জিনিস বানায় দিচ্ছে, তোমার সাথে কমিউনিকেট করতেছে, ও যে কমিউনিকেশনটা করতেছে, ক্যান ইউ ট্রাস্ট ইট? তুমি আমার সাথে কথা বললে, তুমি যদি আমাকে না চিনো, ইউ উইল নট ট্রাস্ট মি। তাহলে তুমি কেন একটা সফটওয়্যারকে ট্রাস্ট করবে, কেন একটা প্রোগ্রামকে ট্রাস্ট করবে? এবং তাকে যদি ট্রাস্ট করাইতে হয়, তার কি কি জিনিসপত্রের দিকে আমাদের তাকাইতে হবে? আমাদের প্রথম যে জিনিসটার দিকে তাকাইতে হবে সেটা হচ্ছে ওর কারেক্টনেস।
ও কতটুকু কারেক্টলি আমার সাথে কমিউনিকেট করে। আমি যদি ওকে জিজ্ঞেস করি যে আজকে আ সোনার কত? দাম কত? ভরি প্রতি সোনার দাম কত? সে আমাকে বলল ৳১০,০০০। আমি ওরে ট্রাস্ট করব না। কারণ ভরি প্রতি সোনার দাম এখন হচ্ছে ৳১,১৭,০০০। কাজেই ১ম টা হচ্ছে যে একটা মডেল কতটুকু অ্যাকুরেট। একটা মডেল যত বেশি অ্যাকুরেট তত আমি স্বাভাবিকভাবেই ওকে ট্রাস্ট করি। নাইস। বাট এইটা মাথায় রেখো যে আমি যত টাকা খরচ করি তত আমার মডেলের অ্যাকুরেসি বাড়ে। কাজেই আমি যত পয়সাওয়ালা তত অ্যাকুরেট পারফরম্যান্স আমার জন্য পাওয়া সোজা। তো আমার যদি টাকা না থাকে আমি কি তাইলে মডেলের কাছ থেকে অ্যাকুরেসি দাবি করতে পারব না? এটা তো হয় না। যে আমি তথ্যের অধিকার তো আমাদের সবার। বিশেষ করে সঠিক তথ্যের অধিকার আমাদের সবার আছে। কাজেই একজন ইউজার যদি জানতে চায় তোমার কাছে, ধরো তুমি হচ্ছ বিজ্ঞানী, যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলটা বানাইছে। যেকোনো ইউজার তোমার কাছে জানতে চাইলে তোমার রেডি থাকতে হবে পুরা জিনিসটা এক্সপ্লেইন করার জন্য। যে কেন তোমাকে সে এই উত্তরটা দিল? এই উত্তরটা সঠিক নাকি ভুল? এই উত্তরটা ব্যবহার করে কারো যেন ক্ষতি না হয়, এই জিনিসগুলো এনশিওর করা। প্রত্যেকটা লেভেলের মানুষের জন্য তোমার এই জিনিসটা করতে হবে। নাইলে ইট উইল বি a massive disaster. অনেক রকম প্রবলেমে তোমরা পড়তে পারো। সো আমরা মোস্টলি যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে মডেলের বায়াস। আমরা বায়াস নিয়ে এর আগেও অল্প বিস্তর আলাপ করছি। বিশেষ করে ওয়ার্ড রিপ্রেজেন্টেশন। আমরা দেখছিলাম যে আমেরিকান শব্দটা আ ডাম ডাম্প শব্দটা আমেরিকানের দিকে বায়াস। ডাম্প শব্দটা দিকে কম বায়াস। ইউরোপিয়ানের দিকে কম বায়াস। আবার হচ্ছে আমরা দেখছিলাম অ্যাট্রাকটিভ শব্দটা ওমেন এর দিকে বেশি বায়াস, হ্যান্ডসাম শব্দটা মেন এর দিকে বেশি বায়াস। সো এই যে মডেলগুলো, এই বিশাল, বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল, ওরা তো আমাদের দিয়ে দেয়া এক্সাম দিয়েই ওরা শিখে। ওদের শিখার তো একটাই টেকনিক। ওরা যে ল্যাঙ্গুয়েজটা শেখে, আমরা ওদেরকে ডেটা দেই, ইনফরমেশন দিই, লাখে, লাখে, কোটিতে, কোটিতে। সেগুলা দেখে, দেখে ও শিখে। এই ইনফরমেশন গুলো কোত্থেকে আসে? ইনফরমেশন গুলো আসে হচ্ছে আমাদের থেকে। আমরাই বিভিন্ন সময় এই ইনফরমেশন গুলো জেনারেট করছি। উইকিপিডিয়া আমরাই লিখছি। পেপারে নিউজ পেপার আমরাই লিখি। বই আমরাই লিখি। কাজে এইসব বইয়ে, এইসব নিউজ পেপারে, উইকিপিডিয়া, wherever আমরা যদি ভুলভাল কোনো কিছু লিখে থাকি, সে সেই ভুলভাল জিনিসপত্রগুলাই শিখবে। এবং শিখে, শিখে মডেল সেদিকে বায়াস হইতে থাকবে। সো কিছু বায়াসের এক্সাম্পল এগেইন আমরা গত ক্লাসে দেখছি। এখন আমরা এই বায়াসের সোর্স কোথা থেকে আসে এই বায়াস গুলা, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের আজকের আলাপে। সো আ এই বায়াসের আলাপ আমার শেষ করতে বেশিক্ষণ লাগবে না। সো আমরা যেটা করতে পারি, আমরা একবারে পুরাটা শেষ করে দিতে পারি। শেষ করে ছুটি দিয়ে দিতে পারি, অথবা আমরা এখন একটা ব্রেক নিয়ে তারপর ফেরত এসে আবার 30 মিনিটস আলাপ করতে পারি। কোনটা করলে ভালো হয়? তোমরা কি আরো 30 মিনিটস কন্টিনিউ করবা নাকি একটা ব্রেক নিয়ে আসবা? ব্রেক লাগবে না। আচ্ছা। তাহলে আমাকে ৫ টা মিনিট সময় দাও, আমি একটু পানি খেয়ে আসি। গলা শুকায় দিতাম। হ্যাঁ? সো আমরা একটু বায়াস নিয়ে আলাপ করব। সো বায়াসটার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা বোঝার চেষ্টা করব, এই যে আমরা ল্যাঙ্গুয়েজ প্রসেস করি কম্পিউটার ব্যবহার করে, এই যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো এত চমৎকার, চমৎকার জিনিস প্রডিউস করতেছে, ওরা কি সঠিক জিনিস প্রডিউস করতেছে কিনা? ওরা কি কোন দিকে বায়াস কিনা? আমি তোমাদের ক্লাসে এক্সাম্পলটা দিছিলাম মনে হয় এর আগেও, যে আমার একটা স্টুডেন্ট গ্রুপ রিসার্চ করছিল যে ইংলিশ ভাষায় প্রফেশনের কোন একটা পেশার আ আছে কিনা, জেন্ডার বায়াস আছে কিনা। সো ওরা দেখছিল যে যদি মেল প্রোনাউন্স ব্যবহার করা হয়, তার সাথে মোস্টলি তোমার ইঞ্জিনিয়ার, ডক্টর, লাম্বারজ্যাক এই প্রফেশন গুলা বেশি, বেশি আসে, অ্যাসোসিয়েশন বেশি। আবার ফিমেল প্রোনাউন এর সাথে হচ্ছে নার্স, সেক্রেটারি এই ধরনের আ প্রফেশন গুলা বেশি, বেশি আসে। কেন আসে? এগুলো তো খারাপ জিনিস। এই জিনিসটা তো হওয়ার কথা না। আমাদের ডাক্তার প্রফেশনটার মধ্যে এমন কোথাও তো বলা নাই যে আ মানে পুরুষ ডাক্তার, মহিলা ডাক্তারের মধ্যে কি তফাৎ হ্যান-ত্যান এগুলো তো মানে ডাজন্ট মেক এনি সেন্স এই ধরনের জিনিসগুলা। বাট এই জিনিসগুলা ইভেন আজকালকার একদম 100% মডার্ন যে টুল গুলা আছে, সেই টুল গুলাতেও কিন্তু এই জিনিসগুলো এক্সিস্ট করে। ওরা দেখাইছে। এক্সকিউজ মি, সরি। সো এই জিনিসগুলো ওরা দেখাইছে। সো এই জিনিসগুলা কোথা থেকে আসে? কেন আসে? সেই জিনিসগুলো আমরা একটু বুঝার চেষ্টা করব আজকের লেকচারের লাস্ট পার্টে। সো স্টেপ নাম্বার 1, এইটা বুঝার চেষ্টা করি যে বায়াস এর ব্যাপারটা তোমরা ঠিকঠাক মতো আমরা ঠিকঠাক মতো মানুষ হিসেবে আমরা ঠিক মতো বুঝি কিনা।
এইখানে কিসের ছবি আছে আমাকে একটু বলো। হোয়াট ডু সি হিয়ার? কিসের ছবি দেখতেছো? কলা। আর কেউ কিছু এড করবা এখানে? আর কেউ কিছু এড করবা না। দ্যাটস ফেয়ার। আমরা মোটামুটি 100% এগ্রি করতেছি যে এখানে কলার ছবি আছে। হয়তো তুমি চাইলে এখানে বলতে পারো যে কলার কাঁদি বা হোয়াটএভার, মানে অনেকগুলা কলা এরকম কিছু একটা। এখানে কি দেখতেছো বলো তো? হোয়াটস দিস ফটো অফ? এই ছবিটা কিসের? এনিওয়ান? এটাও কাঁচা কলা। সো হ্যাঁ, এইখানে হচ্ছে মজাটা। ১ম ছবিটা দেখার সময় কিন্তু তোমরা কেউ বলো না যে এটা হচ্ছে পাকা কলা বা এটা হলুদ কলা। বা ২য় টা দেখার সময় তোমরা বলতেছো এটা কাঁচা কলা। এবং এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি মানুষজন ২০১৯ সালে প্রভাকরণের পেপার, বিনোদ কুমার প্রভাকরণ গুগলের একজন সায়েন্টিস্ট, উনি দেখাইছিলেন যে মানুষের একটা মানে টেনডেন্সি আছে। টেনডেন্সির নাম হচ্ছে আ প্রোটোটাইপিং থিওরি বা সেন্ট্রালিটি থিওরি। সেখানে তারা বলে যে, যে জিনিসটা আমরা রেগুলার দেখে অভ্যাস, সেইটার ডিটেইল আমাদের চোখে পড়ে না। যে জিনিসটা আমাদের কম দেখে অভ্যাস, সেইটার ডিটেইল আমাদের চোখে পড়ে বেশি। আমরা হলুদ কলা দেখে অভ্যস্ত, কাজেই কলার রংটা মেনশন করতে আমাদের আ প্রয়োজন হয় না। আমরা বলি না কলার রং। বাট সবুজ কলা বা কাঁচকলা দেখে আমাদের অভ্যাস কম। সো যখন এই ছবিটা দেখি ডান পাশেরটা, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা চলে আসে যে এটার রংটা আমার বলতে হবে মুখে। এইখান থেকে হচ্ছে বায়াসের শুরু। বায়াসের শুরু আমাদের থেকে। কারণ আমরা কি দেখতেছি সেইটার উপরে ডিপেন্ড করে আমাদের আ ডেটা গুলা প্রডিউস হয়। এরকম আরো কিছু এক্সাম্পল আছে। যেমন এই এক্সাম্পলটা, এটা তোমাদের জিজ্ঞেস করলাম না। এই এক্সাম্পলটা যখন তুলসী দোশির রিসার্চে উনি যখন দেখাইছেন মানুষজনকে, তারা বলছে যে এখানে ২ জন আ কৃষ্ণাঙ্গ উম আ একজন কৃষ্ণাঙ্গ পুরুষ এবং একজন কৃষ্ণাঙ্গ মহিলার ছবি। উনি জিজ্ঞেস করছেন ছবিটা দেখায় যে এটা কিসের ছবি? একজন কৃষ্ণাঙ্গ পুরুষ, একজন কৃষ্ণাঙ্গ মহিলার ছবি। এই ছবিটা যখন দেখাইছেন আ ইয়েতে সাবকন্টিনেন্টাল মানুষজনকে, তারা বলছে এটা একটা বিয়ের ছবি। অর্থাৎ সাবকন্টিনেন্টের মানুষ ১ম ছবিটাও কিন্তু একটা বিয়ের ছবি। এটা আফ্রিকার একটা দেশের বিয়ের ছবি। বাট সেখানে they did not focus on the বিয়ে পার্ট। they focused on the মানুষ পার্ট। ২য় ছবিটায় they focused on the event, কারণ it is more common to them যে এটা হচ্ছে একটা বিয়ের ছবি। এটা তারা দেখে অভ্যস্ত। তাদের কালচারের জিনিস। এখানে একটা কালচারাল বায়াস এর ব্যাপার চলে আসে। ১ম ছবিটা তার কালচারের পার্ট না। ২য় ছবিটা তার কালচারের পার্ট। কাজেই ২য় ছবিতে he or she could identify এটা হচ্ছে বিয়ের ছবি। ১ম ছবিতে he or she could not. নাও ফান থিং ওয়াজ দ্য থার্ড ফটো। থার্ড ফটোটা যখন মানুষজনকে দেখানো হচ্ছে তখনও তারা বলছে যে এটা একটা বিয়ের ছবি। নাও রিমেম্বার দ্যাট থার্ড ফটো ইজ নট দ্যাট কালচারালি ক্লোজ টু সাবকন্টিনেন্টের মানুষ। বাট তারপরেও তারা আইডেন্টিফাই করতে পারছে যে এটা একটা বিয়ের ছবি বিকজ এই কালচারে ওদের এক্সপোজার বেশি। ১ম কালচারে তাদের এক্সপোজার কম। অর্থাৎ এখানে একটা কালচারাল বায়াস আসতেছে এবং সেই কালচারাল বায়াস নট অনলি ডিপেন্ডস অন তুমি কোন কালচার থেকে আসছো, বাট অলসো ডিপেন্ডস অন কোন কালচারে তোমার এক্সপোজার বেশি হয়েছে। তুমি কোন কালচার দেখছো। তুমি হলিউডের মুভি দেখছো, সিনেমা দেখছো, টিভি টিভি সিরিজ দেখছো। সো ইউ নো যে লাস্ট ছবিটা হচ্ছে এক একটা বিয়ের ছবি। সো দ্যাটস হাউ বায়াস কামস ইন আমাদের ইয়েতে। বাট এগুলো খুব একটা প্রবলেমেটিক বায়াস। প্রবলেমেটিক বায়াস হচ্ছে পরে। যেমন এই ছবিটা যখন কাউকে দেখানো হয়, সে বলছে এটা হচ্ছে প্রভাকরণ রিসার্চে যে এটা হচ্ছে একজন ডাক্তার। নাইস। এই ছবিটা যখন দেখানো হয়, বেশিরভাগ মানুষ বলছে মহিলা ডাক্তার। ১ম জনকে কিন্তু সে বলে নাই পুরুষ ডাক্তার। ২য় জনকে অলমোস্ট এভরিওয়ান সেড নারী ডাক্তার। ৩ নাম্বার জনকে মানুষজন অলমোস্ট এভরিওয়ান সেড কৃষ্ণাঙ্গ ডাক্তার। অথচ ১ম জনকে কেউ বলে নাই ভারতীয় ডাক্তার। কারণ ইটস সো কমন, এটা আমেরিকাতে কন্ডাক্ট করা রিসার্চ। ইটস সো কমন ইন দ্য ইউএসএ টু হ্যাভ অ্যান ইন্ডিয়ান ডক্টর। ইন্ডিয়ান, চাইনিজ ডক্টর প্রচুর আমেরিকাতে। সো ইট ডিড নট, মানে তাদের চোখেই পড়ে নাই যে এই মানুষটার রেইস কি, তার জাতিসত্তা কি বা তার, এবং মানে পুরুষ ডাক্তার মানে সবাই এত অভ্যস্ত যে তার লিঙ্গটা, তার জেন্ডারও চোখে পড়ে নাই। বাট দ্বিতীয়টায় অলমোস্ট এভরিওয়ান ফোকাসড অন প্রফেশন অ্যান্ড দ্য জেন্ডার।
3 নাম্বারটায় everyone focused on the race and the profession. সো এই বায়াস গুলা মানে এগুলো হচ্ছে আমাদের নরমাল মানুষদের মধ্যেই থাকে। এখন আমি তোমাদের পড়াইতেছি দেখে বা আমি তোমাদের কোর্সের জিনিসগুলো দেখাইতেছি দেখে তোমরা হয়তো কশাস, তোমরা হয়তো একটু সাবধান। তোমরা হয়তো সাবধানে অ্যান্সার করবে এই জিনিসগুলা। বাট honestly গণমানুষকে তুমি ছবিগুলো দেখাও, মানে মানুষজন কিন্তু এভাবেই অ্যান্সার, ঠিক আছে? সো এখানে যেমন এই কুইজটা কিন্তু খুব পপুলার একটা কুইজ। প্রভাকরণের পেপারে এই কুইজটাও ব্যবহার করছে। যে এটা ও লিটারালি মানুষজনকেও জিজ্ঞেস করছে। যে ওয়াকম্যান এন্ড বেলের একটা পেপার কেও সাইট করতেছিল যে এই কুইজটা তোমরা সবাই দেখছো যে একজন ভদ্রলোক এবং তার ছেলে একটা টেরিবল অ্যাক্সিডেন্টে পড়ছে, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার আসছে, ডাক্তার এসে আহ, মানে সাথে সাথে বলছে যে না এটা তো আমার ছেলে, আমি ওর উপরে সার্জারি করতে পারবো না। এটা কেমনে সম্ভব? a lot of people overlook the fact যে ডাক্তারটা ছেলেটার মা। অর্থাৎ একজন ভদ্রমহিলা যে ডাক্তার হইতে পারে এটা এই কুইজের প্রতিপাদ্য, এবং মানুষজন অ্যাকচুয়ালি স্কিপস দ্যাট আইডিয়া। অ্যান্ড এমন না যে শুধুমাত্র পুরুষ মানুষই এটা কনসিডার করে নাই, পুরুষ নারী এভরিওয়ান। এখানে একটা বানান ভুল হচ্ছে, আমি ফেমিনিস্ট বানান ভুল করছি। এবং ওয়াকম্যান এন্ড বেলের পেপারটাতে দে অ্যাকচুয়ালি প্রেজেন্টেড দ্য নাম্বারস যে কতগুলা মানুষকে তারা টেস্ট করছে, কতগুলা মানুষ ফেল করছে এই জিনিসটা আইডেন্টিফাই। তো দিস সর্ট অফ থিংস হচ্ছে মানে বায়াস, এবং বায়াস অনেক রকম হতে পারে। তোমাদের আমি 3 রকম বায়াস মোটামুটি দেখাই এখানে একটু। জেন্ডার বায়াস দেখালাম, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের গ্যাপ আছে, যে কোন জিনিস জেন্ডারের সাথে আমরা আইডেন্টিফাই করি, কোন জিনিসকে আমরা জেন্ডারের সাথে আইডেন্টিফাই করি না। রেশিয়াল বায়াস দেখালাম, কোন জিনিসকে আমরা রেসের সাথে আইডেন্টিফাই করি, কোন জিনিস করি না। কালচারাল বায়াসও দেখালাম, বিয়ের ছবিটা দেখছো তোমরা। রিলিজিয়াস বায়াস ইজ ভেরি ভেরি কমন, এক্সাম্পল দিব একটু পরে। এবং তোমরা হয়তো এখন চিন্তা করতে পারো যে ল্যাঙ্গুয়েজে কেমনে এই জিনিসগুলো আসতেছে, একটু পরেই দেখবো আমরা যে ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশনটা কোথায়। তারপর হচ্ছে এইজিজম বলে একটা ব্যাপার আছে, এইজ রিলেটেড বায়াস। আমরা একজন বয়স্ক মানুষের ছবি দেখলে বলি বয়স্ক মানুষের ছবি, বাট এই মানুষটারই যুবক বয়সের ছবি দেখলে আমরা বলি না যুবক মানুষের ছবি, আমরা বলি এটা একটা মানুষের ছবি। কিন্তু যখন বুড়া মানুষের ছবি দেখি তখন আমরা বলি এটাকে বুড়া মানুষের ছবি। তো এইজ রিলেটেড বায়াস আছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের বায়াস আছে। এরকম অনেক 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 বায়াস এক্সিস্ট করে আমাদের ভিতরে। নাও আমার পয়েন্ট হচ্ছে এগুলো ল্যাঙ্গুয়েজে কেন ইম্পর্টেন্ট, কেন ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসগুলো আসে। ধরো তোমার কাজ হচ্ছে একটা ট্রান্সলেশন মডেল বানানো। না কিছু কিছু ভাষায় প্রোনাউনের জেন্ডার আছে, কিছু কিছু ভাষায় প্রোনাউনের জেন্ডার নাই। আমাদের বাংলা ভাষায় প্রোনাউনের কোনো জেন্ডার নাই। হিন্দিতে প্রোনাউনের যেমন জেন্ডার আছে, ভার্বেরও তেমন জেন্ডার আছে। আরবিতে প্রোনাউনের যেমন জেন্ডার আছে, ভার্বের জেন্ডার আছে। হিন্দিতে অ্যাডজেক্টিভেরও জেন্ডার আছে। ইংলিশে আবার প্রোনাউনের জেন্ডার আছে, কিন্তু ভার্বের কোনো জেন্ডার নাই। সো এভরি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস স্টাইল অফ এক্সপ্রেসিং জেন্ডার। এবং তুমি যদি ওই ল্যাঙ্গুয়েজটাতে ঠিকঠাক মতো প্রফিসিয়েন্ট না হও, ইউ উইল মেক মিস্টেকস। এবং তোমার মডেলকে যদি তুমি সেই ভুলভাল ডেটা দিয়ে ট্রেন করাও, দ্য মডেল উইল ডু ব্যাডলি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে হি ইজ এ নার্স, শি ইজ এ ডক্টর, এটাকে যদি আমি হাঙ্গেরিয়ানে কনভার্ট করি, নাও হাঙ্গেরিয়ান ডাজ নট হ্যাভ এনি জেন্ডার্ড প্রোনাউন, সেখানে হি আর শি সেম। সো হি ইজ এ নার্স, শি ইজ এ ডক্টর হাঙ্গেরিয়ান নিয়ে তারপর আবার যদি আমি ইংলিশে নিয়ে আসি, গুগল ট্রান্সলেট ব্যবহার করে, বাই দ্য ওয়ে এটা গুগল ট্রান্সলেট ব্যবহার করে বানানো এক্সাম্পল। ইদানিং গুগল ট্রান্সলেট বেটার হয়েছে, সে আজকাল এই ভুলগুলো কম করে। বাট একটা সময় সেই কাজটা করতো, হি ইজ এ নার্স, শি ইজ এ ডক্টর হাঙ্গেরিয়ান নিয়ে গিয়ে আবার ইংলিশে নিয়ে আসলে, এটাকে বলা হয় ব্যাক ট্রান্সলেশন। সে দেখায় সে হচ্ছে জেন্ডার সুইচ করে দিচ্ছে, ট্রান্সলেশন হয় শি ইজ এ নার্স, হি ইজ এ ডক্টর। কেন? কারণ যে ডেটা দিয়ে, যে ইনফরমেশন দিয়ে ওকে ইংলিশ ভাষাটা শেখানো হয়েছে, সেই এক্সাম্পল গুলোর মধ্যে নার্স শব্দটা ফেমিনিন হিসেবে আইডেন্টিফাই, ডক্টর শব্দটা ম্যাসকুলিন হিসেবে আইডেন্টিফাই। এই জেন্ডার বায়াসটা ওখানে এক্সিস্ট করে। সেম জিনিস, বাই দ্য ওয়ে এগুলো সবগুলো রিয়েল লাইফ এক্সাম্পলস, পেপার থেকে আনা। কাজেই এমন না যে আমি আকাশ বাতাস থেকে বলতেছি এই জিনিসগুলো। হি ইজ এ হেয়ার ড্রেসার, শি ইজ এ প্রোগ্রামার, এটা যদি এস্তোনিয়ানে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আবার ব্যাক ট্রান্সলেট করা হয় ইংলিশে, এটা হয়ে যায় শি ইজ এ হেয়ার ড্রেসার, হি ইজ এ প্রোগ্রামার। বিকজ পশ্চিমা বিশ্বে আহ, মানে মেয়েরা চুল কাটায় বেশি পপুলার। তো এই ইনফরমেশনটা কম্পিউটার শিখে নিচ্ছে। এখন কম্পিউটার তো একটা বোকা যন্ত্র, ও তো জানে না যে আসলেও যে মানে আহ নারী নাপিতের সংখ্যা বেশি।
ও কি করছে? ওকে যে এক্সাম্পল গুলো দেখানো হয়েছে সেইখানেই ডেটা গুলা ছিল। প্রবলেম আসলে আমাদের। আমরা যে ডেটা ক্রিয়েট করছি সেখানে। তারপরে যে ওয়ার্ড এর সাথে জেন্ডার আইডেন্টিফিকেশন তো আমরা দেখছি। অ্যাট্রাকটিভ এর সাথে হচ্ছে ফিমেল ভার্সাস মেল এর ইয়েতে। এরকম আরো এক্সাম্পল আছে। যেমন হচ্ছে গিগল ভার্সাস লাভ। মডেল গুলাকে যদি বলা হয় যে আ গিগল এর সাথে কোন জেন্ডার প্রোনাউনটা বেশি কমন, সে হচ্ছে ফিমেল প্রোনাউন গুলো আনবে। লাভ এর সাথে মেল প্রোনাউন। টয় এর সাথে আসবে মেল প্রোনাউন গুলো বেশি, ডল এর সাথে আসবে ফিমেল গুলা বেশি। সো এইরকম জেন্ডার বায়াস দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যত প্রোগ্রাম আছে সবগুলা ভর্তি। সময়ের সাথে সাথে পিপল আর ট্রাইং টু ইমপ্রুভ দেম, বাট খুব যে উপকার হচ্ছে এমন না। খুব একটা উপকার আসলে হইতেছে না। রেশিয়াল বায়াস ভেরি, ভেরি কমন। বিশেষ করে মানজিনির ২০১৯ সালের যে পেপারটা আছে, সেই পেপারে ওরা দেখাইছে যে আ ওয়ার্ড সিঙ্গুলারিটিতে ব্লাক শব্দটা ক্রিমিনালের সাথে কানেক্টেড বেশি, ককেসিয়ান শব্দটা পুলিশের সাথে কানেক্টেড বেশি। যদিও এমন কোন স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডেটা নাই যেখানে বলা হয়েছে আফ্রিকান আমেরিকান মানুষজন ক্রাইম বেশি করে স্ট্যাটিস্টিক্যালি। দেয়ার ইজ নো ডেটা লাইক দ্যাট। তারপরও যেহেতু আফ্রিকান আমেরিকান কমিউনিটির ক্রাইম গুলাকে বেশি হাইলাইট করা হয় মিডিয়াতে, মেশিন শিখে ফেলছে যে ব্লাক মানুষজনের মধ্যে ক্রিমিনালিটি বেশি। তারপর উল্টাটাও আছে। হোয়াইট এর সাথে হিলবিলি, হিলবিলি মানে হচ্ছে যে তোমার সর্ট অফ রুরাল হোয়াইট পিপল। আবার এশিয়ানদের সাথে হচ্ছে ডক্টর বেশি কানেক্টেড। এরকম অনেক, অনেক রকম গ্যাঞ্জাম আছে। যেমন টুইটার ওয়েবসাইটটাতে আজকে থেকে ২-৩ বছর আগে এটা নিয়ে বেশ বড় রকম আলাপ হয়েছিল যে আফ্রিকান আমেরিকানরা দের লেখা টুইটার হচ্ছে অফেন্সিভ হিসেবে বেশি আইডেন্টিফাই করে। এখন আফ্রিকান আমেরিকানরা কথা বলেই এইভাবে। ওদের ভার্নাকুলারটাই এটা। আফ্রিকান আমেরিকানদের কথা বলার স্টাইলটাই এটা। দে আর নট বিং অফেন্সিভ। দে আর লাইক দ্যাট। দে টক লাইক দ্যাট। হ্যাঁ? কাজেই তুমি এটাকে অফেন্সিভ বলতে পারো। বাট টুইটার ইউজড টু ডু দ্যাট। এই ধরনের জিনিসপত্র এবং এই প্রত্যেকটা জিনিস আসছে কারণ ল্যাঙ্গুয়েজ ডেটা আমরা সাবধানে কালেক্ট করি নাই বা ল্যাঙ্গুয়েজ ডেটাতে আমাদের এই বায়াস গুলো এক্সিস্ট করতো। মডেল মডেল বা প্রোগ্রাম গুলো দে আর ডাম। ওরা যা এক্সিস্ট করে ওইটাই ওরা শিখে। রিলিজিয়াস বায়াস, ইসলামিক ইজ অফেন আইডেন্টিফাইড অ্যাজ টেররিস্ট। আমার লাইফে এরকম হয়েছে, আমি হচ্ছে পেপ্যাল ব্যবহার করে টাকা পাঠাবো একজন মানুষকে, যাকে পাঠাচ্ছি তার নামে মোহাম্মদ আছে। টাকার অঙ্কটা একটু সিগনিফিকেন্টলি বেশি হওয়ার কারণে আমার সেই ইয়েটা রিভিউ করছিল, অথচ একই পরিমাণ টাকা আমি মোহাম্মদ নাম ছাড়া আরেকজনকে পাঠাইছি, সেখানে সে কোনো আপত্তি করে নাই। আমি কেন মোহাম্মদ নামওয়ালা একজনকে আমি পাঠাইতেছি, এটা নিয়ে আমি ওই সময় মানে পেপ্যালের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি যে হোয়াট সর্ট অফ স্টুপিড রিলিজিয়াস বায়াস ইজ দ্যাট, যে তুমি মোহাম্মদ নামের একজনকে আমি টাকা পাঠাইতেছি দেখে তুমি এই ট্রানজাকশনটারে তুমি রিভিউতে পাঠাইছো। এটা তুমি কেমনে করছো? ওই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কোনো মডেল দিয়েই তো করছো, যে চেক করছো যে যারে পাঠাইতেছি তার নাম কি, তার নাম কিরকম, টেরোরিস্টের নামের সাথে মিল আছে দেখে তুমি এই টাকা দিছো। ওরা এগেইন এগুলা সময়ের সাথে সাথে হয়তো আপডেট করার চেষ্টা করছে, বাট পয়েন্ট হচ্ছে এটা থাকবে কেন শুরু থেকে? থাকা তো উচিত না। আবার জুইসদেরকে ফিলান্থ্রপিস্ট বলতেছে, ক্রিশ্চিয়ানদের বলতেছে স্টুজ। জুইসদের বলতেছে যে ফ্রি বসে খায়, পেনশনার্স। ক্রিশ্চিয়ানদের বলতেছে আনএমপ্লয়েড। ব্লা ব্লা ব্লা, অল অফ দিস সর্ট অফ থিংস আর রিয়েল। এগুলা ফেক না। তো কাজে তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে বা এরকম কোন জায়গায় দেখো যে সামওয়ান ইজ গেটিং মোর অ্যাটেনশন কম্পেয়ার্ড টু আদার পিপল, ইটস নট অলওয়েজ ফলস। কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়াল ইয়ে আছে। যেমন দ্য গে অ্যান্ড লেসবিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্টস টুডে। এটা হচ্ছে একটা স্টেট অফ দি আর্ট টক্সিসিটি অ্যানালিসিস মডেল। এটা সম্ভবত ফেসবুক বা এরকম কোন একটা অর্গানাইজেশনে বানানো টক্সিসিটি মডেল। মানে সে হচ্ছে তাকে একটা সেন্টেন্স দিলে সেন্টেন্সের টক্সিক কি নন টক্সিক সে আইডেন্টিফাই করে। জিরোর যত কাছাকাছি তত নন টক্সিক। আই এম এ পার্সন, একটা সিম্পল সেন্টেন্স, এটার মধ্যে কোনো টক্সিসিটি নাই। সো এটার স্কোর হচ্ছে 0.0, চমৎকার। বাট আই এম এ ডেফ পার্সন, এখন ডেফ শব্দটা মানুষজন গালি হিসেবে ব্যবহার করে যে তুই কি ডেফ নাকি বা এরকম কোনো কিছু। সো এইটার কারণে জাস্ট আই এম এ পার্সন থেকে আই এম এ ডেফ পার্সন, জাস্ট একটা ডিসএবিলিটি ইন্ট্রোডিউস করার কারণে টক্সিসিটি স্কোর বেড়ে গেছে 5 গুণেরও বেশি, প্রায় 5.5 গুণ। The Gay and Lesbian Film Festival starts today. That got a toxicity score of 82%. অথচ এইখানে কেউ কাউরে গালি দেয় নাই, কেউ কিচ্ছু করে নাই, toxicity score high. A Muslim is someone who follows and practices Islam, 46% toxicity. Why? Because for some reason Islam or Muslim, these sort of words are more
কানেক্টেড আমাদের এই যে পশ্চিমা বিশ্বের অ্যানালিসিসে মোর কানেক্টেড টুয়ার্ডস টেরোরিজম অর জিহাদ এইসব জিনিসের কারণে 46% হচ্ছে টক্সিসিটি স্কোর। আই এম এ পার্সন উইথ মেন্টাল ইলনেস, এখানে কোনো গালি নাই, এখানে কোনো বাজে কথা নাই, কিচ্ছু নাই, 62% টক্সিসিটি স্কোর। এটা কিন্তু একটা মানে অ্যাকচুয়াল মডেলের পারফরমেন্স এরকম। আমার নিজের এক্সপেরিয়েন্স আছে, আমি হচ্ছে 2016 সালের ইলেকশন যখন হচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প জিতলো আমেরিকায়, তখন আমি পিএইচডি করতেছি এবং তখন আমরা হচ্ছে টুইটারের যে পোস্টগুলো আসে সেখানে মানুষজন কিভাবে বিহেভ করে সেটা নিয়ে আমাদের একটা অ্যানালিসিস ছিল যে টুইটারের যে পোস্টগুলো সেগুলো কি পরিমাণ টক্সিক বা কি পরিমাণ অফেন্সিভ সেগুলো নিয়ে আলাপ। সেখানে দেখলাম যে আমাদের বানানো মডেলটা, যেটা আমরা অলরেডি এক্সিস্টিং টুইটার ডেটা দিয়ে ট্রেন করছিলাম, শিখাইছিলাম ওকে ল্যাঙ্গুয়েজটা, সে বারাক ওবামা শব্দটাকে গালি হিসেবে আইডেন্টিফাই করতেছে এবং প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস এই টার্মিনোলজিটাকে গালি হিসেবে আইডেন্টিফাই করতেছে। কেন? কারণ রিপাবলিকানরা তখন হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, রিপাবলিকানরা ওবামাকে সকাল বিকাল গালি দেয়, যে কারণে গালির সাথে ওবামা মডেল মনে করছে যে ওবামাও বুঝি একটা গালি। সো মডেল ইফ not trained properly or not trained with correct amount of data, correct quality data, the model will learn wrong things, যেগুলো ভুলভাল জিনিসপত্র বলবে তোমাকে। এখন অনেকে যেটা বলতে পারে যে এটা তো আমাদের সমাজকেই রিপ্রেজেন্ট করে, তাই না? এটা নিয়ে গত ক্লাসে আমরা অল্প একটু কথা বলছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে মনে হয়। এই জিনিসগুলো তো আমাদের সমাজকেই রিপ্রেজেন্ট করে। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা জাস্ট বিকজ সামথিং ইজ কমন ডাজ নট মিন ইটস কারেক্ট। সো উই শুড নট জাস্ট লিভ দেম এট দ্যাট। কাজেই আমাদেরকে অ্যাজ লিঙ্গুইস্টিক রিসার্চার্স উই নিড টু আইডেন্টিফাই বায়াস কোথায় আছে, কেন আছে, কিভাবে বায়াস গুলাকে রিমুভ করা যেতে পারে সেই জিনিস। সো আমরা বুঝলাম যে কি কি বায়াস থাকতে পারে, বায়াসটা আসে কোত্থেকে, তার মানে বায়াসটা আসার 5টা মেজর সোর্স আছে। যে কোনো ধরনের কম্পিটিশনাল লিঙ্গুইস্টিক রিসার্চে বায়াস আসতে পারে 5টা জায়গা থেকে। নাম্বার 1 হচ্ছে বায়াস আসতে পারে ডেটা থেকে। আমরা যে ডেটাটা ব্যবহার করি, যে ডেটা দিয়ে আমরা মডেলকে শেখানোর চেষ্টা করি ল্যাঙ্গুয়েজটা, সেই ডেটার মধ্যে বায়াস থাকতে পারে। সেই বায়াস হতে পারে রিপোর্টিং বায়াস। আমি যে ডেটাটা রিপোর্ট করতেছি, আমি কোনো একটা কারণে একটা পার্টিকুলার ক্লাসকে বেশি রিপোর্ট করতেছি, কোন একটা পার্টিকুলার ক্লাসকে আমি ঠিকমতো রিপোর্ট করতেছি না। ধরো আমি ভাষা নিয়ে কোনো একটা রিপোর্ট লিখতেছি, সেখানে আমাদের দেশের 98% মানুষ বাংলা ভাষায় কথা বলে দেখে আমি শুধু বাংলা ভাষা নিয়েই কাজ করলাম। 2% মানুষ যারা হচ্ছে আহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদের ভাষার দিকে আমি ফোকাসই করলাম না। তাইলে তো আমি আসলে বাংলাদেশের ভাষা নিয়ে কাজ করি না। আমি বাংলা ভাষা নিয়ে কাজ করছি, বাংলাদেশের ভাষা নিয়ে কাজ করি না। বিকজ বাংলাদেশের ভাষার মধ্যে কিন্তু তোমার চাক, তারপর হচ্ছে বম, এইগুলোও কিন্তু আমাদের ভাষাভাষীর মধ্যে ইনক্লুডেড। সো রিপোর্টিং বায়াস ইজ এন ইস্যু। সিলেকশন বায়াস, আমি কোন নাম্বারটা দেখলে সুন্দর লাগে আমি সেটা প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আমি প্রেজেন্ট করার চেষ্টা করতেছি হয়তো কিছু একটা নিয়ে কাজ করতেছি, ধরো যে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, অথচ আমি রিসার্চ করলাম খালি হচ্ছে ধরো ইংলিশ মিডিয়াম স্কুলে। এটা হচ্ছে সিলেকশন বায়াস, যে আমি যে জনগোষ্ঠী নিয়ে কাজ করতেছি সেটা খুব সিলেক্টিভ একটা জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করতেছি। তাইলে তো হইলো না। আমি যদি মানে সর্বস্তরের জনগোষ্ঠী নিয়ে কাজ না করি, তাইলে ওটার মধ্যে সিলেকশন বায়াস চলে আসে। ওভার জেনারেলাইজেশন, আমি পাইছি এমন একটা জিনিস। 1 মিনিট, আমার একটা ফোন আসছে, রিসিভ করে। হ্যাঁ, ব্যাক। সো ওভার জেনারেলাইজেশন, ধরো আমি 10 জন মানুষ নিয়ে রিসার্চ করছি, 10 জন মানুষের মধ্যে দেখলাম যে 2 জন মানুষের মধ্যে রেশিয়াল বায়াস আছে, 8 জন মানুষের মধ্যে রেশিয়াল বায়াস নাই, আমি বলে দিলাম যে 80% মানুষের মধ্যে রেশিয়াল বায়াস নাই। হইল না তো ব্যাপার, তাই না? আমার তো আরো জেনারেলাইজ করতে পারতে হবে, আরো বিভিন্ন দিকে যাইতে হবে। তারপর হচ্ছে আন্ডার রিপ্রেজেন্টেশন, কোন একটা জনগোষ্ঠীকে আমি রিপ্রেজেন্ট করছি কম, তাদের সমান সমান রিপ্রেজেন্টেশন পাওয়ার যোগ্যতা ছিল, তারা এক্সকিউজ মি, আমার দরজা কে যেন আসছে। আচ্ছা, সো আন্ডার রিপ্রেজেন্টেশন। তারপর স্টেরিওটিপিক্যাল বায়াস, আমার মাথার মধ্যেই আছে যে ধরো তোমার এই জনগোষ্ঠী আহ, মানে ইয়ে পারে না, ধরো অঙ্ক পারে না, আবার এই জনগোষ্ঠী অঙ্ক পারে। যে এই যে বিদেশে একটা কথা আছে না যে এশিয়ান পিপল নো ম্যাথ বেটার। হ্যাঁ, সো এশিয়ান মানুষ দেখলে আমি ধরে নিচ্ছি যে, বা এশিয়ান মানুষের ডেটা দেখলে আমি ধরে নিচ্ছি যে ওরা অঙ্ক বেটার পারে। দিস ইজ কল্ড স্টেরিওটিপিক্যাল বায়াস। আমার কাছে একটা স্টেরিওটাইপ আছে। হিস্ট্রিক্যাল আনফেয়ারনেস, দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ দিচ্ছে না সোসাইটিতে,
হ্যান-ত্যান। তারপরে এসে 2024 সালে এসে দাবি করছে যে, মেয়েরা কেন ইঞ্জিনিয়ার হয় না বেশি?" ভাই তুমি মেয়েদের পড়াশোনা করতে দাও নাই এই যে ১০০ বছরের আগে। তুমি কেমনে মানে তাদের কাছ থেকে ফেয়ার আউটপুট আসাবে? সো হিস্ট্রিক্যাল আনফেয়ারনেস ইস অলসো a থিং। সো এগুলো সবগুলো হচ্ছে তোমার ডেটা থেকে আসতে পারে। অ্যানোটেশন থেকে আসতে পারে। তুমি যাদেরকে দিয়ে অ্যানোটেট করাইতেছো তাদের বায়াস এখানে চলে আসতে পারে। স্যাম্পলিং এরর হইতে পারে। তুমি হচ্ছে যাদেরকে দিয়ে অ্যানোটেট করাইতেছো, তুমি ডেটা সমান ভাগে ভাগ করে দাও নাই। তুমি স্যাম্পল ঠিকমতো ইয়ে করো নাই, আ ডিস্ট্রিবিউট করো নাই। অ্যানোটেশন এর কোয়ালিটি খারাপ হবে। আ কোন একটা পার্টিকুলার অ্যানোটেটর এর উপরে ফোকাস বেশি পড়লে ও হচ্ছে ইয়ে বেশি পাবে, ফোকাস বেশি পাবে। ওর বায়াসটা ডেটার মধ্যে বেশি, বেশি চলে আসবে। কনফার্মেশন বায়াস মানে হচ্ছে আমি আগে থেকে যেটা বিশ্বাস করি সেটাই আমার কাজের মধ্যে চলে আসা। আ আমি আগে থেকেই বিশ্বাস করি যে আ ধরো আ কি বলবো? এক্সাম্পল আ ক্লাস 5 এর বাচ্চারা আ ইয়ে করতে পারবে না। আ ধরো তোমার নিজে, নিজে বাসায় যেতে পারবে না বা এরকম কোনো কিছু। সো দিস ইস কনফার্মেশন বায়াস। সো এজন্য আমি ক্লাস 5 এর সব বাচ্চাদের ধরো দিছি আটকে। তো এরকম কোনো কিছু। ইনসেনসিটিভিটি টু স্যাম্পল সাইজ। যে কয়টা মিনিমাম ডেটা অ্যানোটেট করা দরকার ছিল, সেই কয়টা ডেটা যদি অ্যানোটেট না করি, কম পরিমাণ ডেটা অ্যানোটেট করি, প্রবলেম। করেসপন্ডেন্স বায়াস। আমি ডেটাটা যখন রিপোর্ট করব, অ্যানোটেশন শেষ করছি। শেষ করে আমি যখন রিপোর্ট করব, রিপোর্টিংটা যদি ঠিকমতো না হয়, সেখানে আমার বায়াস চলে আসতে পারে। লিঙ্গুইস্টিক মিসম্যাচ। আমি যখন এক ভাষার এক্সপার্ট, আরেক ভাষায় যখন আমি অ্যানোটেট করতে বসতেছি, অবশ্যই সেখানে আমার ঝামেলা হতে পারে। সো অ্যানোটেশন থেকেও বায়াস চলে আসতে পারে এরকম। রিপ্রেজেন্টেশন থেকে বায়াস আসতে পারে। রিপ্রেজেন্টেশনের বায়াস মানে হচ্ছে কম্পিউটার তো ভাষা বুঝে না। ওকে তো আমার হলো ওই যে আ শব্দকে নাম্বারে কনভার্ট করে তারপর শিখাইতে হয়। সো এই নাম্বারে কনভার্ট করার প্রসেস এর মধ্যেও বায়াস চলে আসতে পারে। আমি যদি প্রপার আ ইয়ে না করি, ঠিকঠাক মতো আমি যদি এগুলো প্রিপেয়ার না করি তাহলে ওই অ্যাট্রাকটিভ এর সাথেও মানে ফিমেল এর কানেকশন বেশি পাবে আর ডাম্বের সাথে আমেরিকানের কানেকশন বেশি। সো ওই ওয়ার্ড রিপ্রেজেন্টেশন থেকেও বায়াস চলে আসতে পারে। তারপর হচ্ছে আ মডেলটা যে প্রোগ্রামটা কম্পিউটার প্রোগ্রামটা লেখা হচ্ছে, সেখান থেকেও আসতে পারে জিনিসগুলা। কারণ হচ্ছে মডেলগুলা তো গাণিতিক মডেল, এগুলো সবই হচ্ছে ম্যাথমেটিক্স। এবং ম্যাথমেটিক্স অফেন নোন টু বি এমপ্লিফাই থিংস। ওকে যা দেয়া হয় সেটাকেও মাল্টিপ্লাই করে মানুষজনের সামনে প্রেজেন্ট করে। সো সোশ্যাল প্রেজুডিসেস বা এই জিনিসগুলা মডেলের মাধ্যমে মানে বড় আকারে চলে আসে সামনে। মানে অল্প একটা জিনিস ইনপুট হিসেবে গেছে, বায়াসটা অল্প ছিল, মডেলের ভিতরে সেটা মাল্টিপ্লাই হতে পারে, এমপ্লিফাই হতে পারে। আবার অনেক সময় যেটা হয় যে তোমার কিছু স্পিউরিয়াস কোরিলেশন ছিল। অর্থাৎ জাস্ট থাকার জন্য থাকা। ওটার মধ্যে কোনো কানেকশন নাই। সেই জিনিসগুলা মডেল ভুল করে আইডেন্টিফাই করে নিতে পারে যে মনে হয় কানেকশন আছে। যেমন একটা এক্সাম্পল মানুষই ভুল করে। যে আ এরকম ওই যে আয়না ভেঙে ফেলছো, ভেঙে ফেলার পর পিছলা খায় পড়ে তোমার পায়ে ব্যথা পাইছো। তার মানে আয়না ভাঙা আ মানে ব্যাড লাক। দ্যাটস নট দ্যাটস নট ট্রু। আয়না ভাঙ্গার সাথে তোমার দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই। তাই না? দিস ইস আ স্পুরিয়াস কোরিলেশন। কোন কারণে আয়না ভাঙছিল, কোন কারণে তুমি পিছলা খায় পড়ে গেছো। ২ টার মধ্যে কোন কানেকশন নেই। হ্যাঁ? তাই বলে তুমি যদি সবসময় মনে করো যে আয়না ভাঙলেই দুর্ভাগ্য হবে, দ্যাটস নট ট্রু। বাট কম্পিউটার যে প্রোগ্রাম গুলা, ওদেরকে যদি তুমি এরকম এক্সাম্পল দাও যে আয়না ভাঙছে, পিছলা খায় পড়ে গেছে, ও হচ্ছে অনেক সময় এই কানেকশন গুলা নিজের মধ্যে ক্রিয়েট করে ফেলে। যে আচ্ছা তার মানে এইটা হইতে পারে। বোকা মানুষজন যেরকম করে আরকি। সো কম্পিউটারও কিন্তু বোকা মানুষের মতোই। সে এই কানেকশন গুলা ক্রিয়েট করে ফেলতে পারে। এটাও খারাপ। মডেল গুলা এই কানেকশন গুলো ক্রিয়েট করে ফেললে, এরকম স্টুপিড কানেকশন ক্রিয়েট করে ফেললে এখান থেকে বায়াস আসে। ফাইনালি বায়াস আসে হচ্ছে যারা এই রিসার্চ গুলা করে তাদের থেকে। যারা গবেষণাগুলা করে, যারা রিসার্চ গুলা ডিজাইন করে তাদের থেকেও বায়াস আসে। আমার থেকে বায়াস আসতে পারে, তোমার থেকে বায়াস আসতে পারে। ধরো আমি জীবনেও কোন একটা কালচারের প্রতি আমি আ এক্সপোজার পাই নাই। সেই কালচার সম্পর্কে আমি জানি না। সেই কালচার নিয়ে কাজ করতে গেলে ওখানে আমার বায়াস চলে আসবে। যেমন এই মুহূর্তে ওয়ার্ল্ড এর যত ল্যাঙ্গুয়েজ মডেল আছে, সব ল্যাঙ্গুয়েজ মডেল ওয়ার্কস অ্যামেজিংলি ওয়েল ফর ইংলিশ। কিন্তু বাংলার জন্য তো ভালো কাজ করে না। যদিও বাংলা ইস a ম্যাসিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু। প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ওয়ার্ল্ড এর 6th or 7th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ বাই ইন টার্মস অফ স্পিকারস। সেই ল্যাঙ্গুয়েজের জন্য এনাফ রিসার্চ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই কমিউনিটিটা রিসার্চ এ এক্সপোজার পায় নাই। আন্ডার এক্সপোজার অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ।
যে কারণে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুলগুলাতে, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স টুলগুলাতে এই জিনিসগুলা মিসিং। ওই ভাষার রিপ্রেজেন্টেশন মিসিং, ওই ভাষার বিজ্ঞানী মিসিং। সো আমাদের আজকের আলাপ মোটামুটি এই পর্যন্ত। যে আমরা কি, কি কভার করলাম? আমরা অনেক কিছু কভার করছি। নরমালি আমি আজকে এটা কতক্ষণে কভার করলাম? প্রায় ২ ঘন্টার মতো। এটা নরমালি আমার ৩ ঘন্টার মতো লাগে। বাট I went very, very fast কারণ আমাদের সময় কম comparatively। সো এই টোটাল জিনিসটা আ আমরা লেকচার 5 এর মধ্যে পাবো। লেকচার 5 অলরেডি আপলোড করা আছে আমাদের স্লাইডে বলতেছি, ড্রাইভে। সেখানে এটা পাবা। এবং এখানে আমি এমা স্ট্রুবেলের পেপারটা লিংক করে দিছি। যাদের ইচ্ছা তারা পড়ে দেখতে পারো। খুব আহামরি ইম্পোর্টেন্ট কিছু না। এইটা কোনো বইয়ে নাই। এটা পুরাটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আ আমি নিজে গত ১০-১২ বছরে এই ফিল্ডে যেসব জিনিসপত্র দেখছি, সেই অভিজ্ঞতাগুলার কালেকশন হচ্ছে এই রিসার্চ এই লেকচার। হ্যাঁ? সো এটা কোনো বইয়ে পাবা না। ব্লগে-টগে পাবা বা নিউজ পেপারে পাইতে পারো। বাট এইটা পুরাটাই মোস্টলি আমার নিজের হাতে বানানো। সো আমার নিজের ইয়ে করা। আমি যদি কোনোদিন কোনো বই লিখি তখন সেখানে হয়তো এটা চ্যাপ্টার হিসেবে দেখতে হবে। বাট তার আগ পর্যন্ত দ্যা স্লাইড অ্যান্ড দ্যা লেকচার রেকর্ডিং যেটা আমি ড্রাইভে আপলোড করে দিব, সেখানে তোমরা এটা দেখতে পাবা। যে ড্রাইভে তোমরা লেকচার স্লাইড গুলো পাও ওইখানেই হচ্ছে এটা আপলোড করে দিব রেকর্ডিং। সো কেউ একজন হাত উঠাইছে। ইয়া, প্রীতি। হুম। সো আজকে যে টপিকটা পড়াইছি সেখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? আ এইটার একটা উম বড় প্রবলেম হলো প্রশ্ন আমি অলরেডি করে ফেলছি। সো আমার এখানে একটা বায়াস চলে আসতে পারে আমি যখন বলব। বাট আমি চেষ্টা করব সব একদম কমপ্লিটলি জেনারেল থাকার জন্য যেন কোন রকম ইয়ে না হয়, বায়াস না হয় কেউ। সো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমি তোমাদের কাছে আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে জানতে চাইতে পারি, ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে জানতে চাইতে পারি। ল্যাঙ্গুয়েজ মডেল কি? সেটা কিভাবে কাজ করে? আমি তোমাদের কাছে জানতে চাইতে পারি ধরো আমি স্লাইড ধরেই আগে লেটস সে। আমি তোমাদের কাছে জানতে চাইতে পারি যে আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কাকে বলে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কি, কি টাস্কস আছে? এই যে এরকম বিভিন্ন রকম টাস্ক আছে। তারপর আ খুব শর্টে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর হিস্ট্রি সম্পর্কে জানতে চাইতে পারি যে ৩ টা স্টেপ আছে। বিফোর 90s, 90s থেকে ২০১০, ২০১০ থেকে বর্তমান। এটা জানতে চাইতে পারি। তারপর হচ্ছে এই যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কি, কি কাজে ব্যবহার করা যায়? এই যে এরকম যেটা দেখাইলাম যে কোনটা কোন কাজে লাগে। তারপর হচ্ছে আরএনএন এর ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইতে পারি। তারপর ধরো আরএনএন এর পরবর্তী টেকনোলজি যেটা ট্রান্সফর্মার, সেইটা কি, কি কাজে ব্যবহার করা যেতে পারে? ল্যাঙ্গুয়েজ মডেল কাকে বলে? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কাকে বলে? তারপর হচ্ছে সরি, কেউ আরেকজন মনে হয় হাত উঠিয়েছে। হ্যাঁ, বলো। হুম, হুম। ওইরকমই হবে। না, না, ওইরকমই হবে। তোমরা কি গত বছরের প্রশ্নটা দেখছো? এই কোর্সের? গত বছরের প্রশ্নটা দেখো। গত বছরের প্রশ্নটা আমারই করা। সো আ গত বছর প্রশ্নটা আমাকে ডিপার্টমেন্ট থেকে একদম দিয়ে দেয়া হয়েছিল ইনস্ট্রাকশন যে এইভাবে প্রশ্নটা করা হয় এই ডিপার্টমেন্টে। সো আমি ডিপার্টমেন্টের কালচার মেইনটেইন করার চেষ্টা করছি, নট আমার স্টাইল। ঠিক আছে? সো তোমাদের ডিপার্টমেন্টে যেমন কোয়েশ্চেন হয় ওরকমই কোয়েশ্চেন হবে। সো ওই যে টিকা লিখতে হবে অথবা ব্রড কোয়েশ্চেন লিখতে হবে আরকি। ওকে? সো আ এই চ্যাপ্টার থেকে বিস্তারিতভাবে যদি তোমার পড়তে হয়, নরমালি স্লাইডে কি থাকে? স্লাইডে হচ্ছে জাস্ট পয়েন্ট গুলো লেখা থাকে। তোমাকে নিজের ভাষায় তখন জিনিসগুলো ব্যাখ্যা করতে হয়। আমি যেমন ক্লাসে করছি। সো তোমরা যেটা করতে পারো আমি যেই মুখে যে জিনিসগুলো বলছি, সেগুলাই সেগুলাকেই তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় লিখতে পারো। দ্যাটস ইউর আ লাইক এন্টায়ার সিলেবাস এই পার্টিকুলার কেসে। এগেইন এই জিনিসগুলো বইয়ে নাই। আমাদের পাঠ্য বইয়ে এই জিনিসগুলো নাই। এগুলো আমার নিজের বানানো। হ্যাঁ? নিজের রিসার্চ করে বের করা। সো তোমাদেরকে আমার লেকচার গুলা ফলো করতে হবে। ধরো এই যে এই স্লাইডটা নিয়ে আমি যখন কথা বলছি, স্লাইডে আছে হচ্ছে টোটাল ৪ টা লাইন বা ৫ টা লাইন। কিন্তু আমি কথা বলছি কিন্তু ৪-৫ মিনিট। অর্থাৎ অনেক বেশি বলছি। সো তোমরা একটু বাসায় গিয়ে রেকর্ডিংসটা দেখো। দেখে তোমরা হচ্ছে আ আমি যেভাবে বুঝাইছি পরীক্ষার খাতায় ওইভাবেই জিনিসগুলা লেখার চেষ্টা করো। এবং আমি হচ্ছে কোয়েশ্চেন গুলো ওইভাবেই করব
যেন ওই ৫ মার্কের টিকা কোয়েশ্চেনের জন্য ওই পরিমাণ অতটুকুই লিখতে হয়। ৫ মার্কের টিকা কোয়েশ্চেনের জন্য সম্ভবত তোমরা ১৫ মিনিট সময় পাবা একটা কোয়েশ্চেনের জন্য লেখার। সো ওই ১৫ মিনিট লেখার পরিমাণই আমি তোমাকে লিখতে দিব। এর বেশি দিব না। ঠিক আছে? চিন্তা ভাবনা করে লেখা-টেখার ওইরকম পরিমাণেই হবে। সো তারপরে যদি আগায় যাই, ধরো এই যে এখানে যে কথাগুলো আমি বলছি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলা সেগুলার প্রবলেম কি? এগুলার খরচ। খরচ আবার মাল্টিপল অ্যাঙ্গেলে। তোমার আ টাকা লাগে, কার্বন ডাই অক্সাইড এমিশন মানে প্রকৃতির উপরে তার ইফেক্ট, মানুষ লাগে, হার্ডওয়্যার লাগে। এইসব জিনিসপত্রগুলা নিয়ে ইন ডিটেইল কিন্তু আমরা কথা বলছি। তারপর এখানে নাম্বারগুলো দেয়া আছে। নাম্বারগুলো তোমাদের মুখস্থ করার দরকার নাই। বাট এট লিস্ট এটা তোমাদের জানতে পারতে হবে যে কি পরিমাণ জেনারেল এক্সপেন্স এখানে হয়, এই জিনিসগুলা। তারপর হচ্ছে রেড এআই কাকে বলে, গ্রিন এআই কাকে বলে। রেড এআই মানে কি ব্যাখ্যা করছি। এটা তুমি চাইলে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করতেই পারো। গ্রিন এআই কাকে বলে আমি কিন্তু কথায় অনেকখানি ব্যাখ্যা করছি। আমি মুখে যা বলছি সেটা যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে যাও তাহলে কিন্তু তোমার ৫ থেকে ৬ মিনিট লাগবে জাস্ট গ্রিন এআই ব্যাখ্যা করতেই। সো এই জিনিসগুলা। তারপর হচ্ছে বায়াস এর ব্যাপারে। আ তোমার এই যে বায়াস আসে কোত্থেকে? তারপর হচ্ছে ধরো কি বায়াস থাকতে পারে? জেন্ডার বায়াস, রেশিয়াল বায়াস, all of these sort of things. ঠিক আছে? অনেক কোয়েশ্চেন। এখান থেকে কোয়েশ্চেনের অভাব হয় না। বাট যেটাই হবে, যেটাই তোমরা লিখবা চেষ্টা করবা আমি লেকচারে যেভাবে জিনিসগুলা ব্যাখ্যা করছি সেই জিনিসগুলাই খাতায় ট্রান্সলেট করতে। তারপর আর কি আছে বলো? আর কি কোয়েশ্চেনস? আমি রেকর্ডিংটা অফ করে দেই।